কুমার সবে চায়ের পেয়ালায় প্রথম চুমুকটি দিয়েছে। এমন সময়ে বিমল হঠাৎ ঝড়ের মতো ঘরের ভেতর ঢুকে বলে উঠল, কুমার, তাড়াতাড়ি শিগগির শিগগির করো, ওঠো। হ্যাঁ, জামা কাপড় ছেড়ে পোটলা পুটলি গুছিয়ে নাও। বেশি কথা বলবার সময় নেই। বিনয়বাবু তার মেয়ে মৃণুকে নিয়ে দার্জিলিং বেড়াতে গেছেন, জানো তো। হঠাৎ আজ সকালে তার এক জরুরি টেলিগ্রাম পেয়েছি। তার মেয়েকে কে বা কারা চুরি করে নিয়ে গেছে, আর এর ভেতরে নাকি গভীর রহস্য আছে। অবিলম্বে আমাদের সাহায্য দরকার। এ কথা শুনে কি নিশ্চিন্তে থাকা যায়? দার্জিলিংয়ের ট্রেন ছাড়তে আর 1 ঘন্টা দেরি মাত্র। আমি প্রস্তুত, আমার মোটঘাট নিয়ে রামহরিও প্রস্তুত হয়ে তোমার বাড়ির নিচে দাঁড়িয়ে আছে। এখন তুমিও প্রস্তুত হয়ে নাও। ওঠো ওঠো, আর দেরি নয়। কুমার হতভম্বের মতো চায়ের পেয়ালাটি টেবিলের উপর রেখে দিয়ে বলল, আমাদের সঙ্গে বাঘাও যাবে তো? তার বলতে হয়তো তার সাহায্যেরও দরকার হবে। জিনিসপত্র গুছিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়তে কুমারের আধ ঘন্টাও লাগলো না। সবাই শিয়ালদাহ স্টেশনের দিকে ছুটল। নমস্কার শ্রোতা বন্ধুরা, ইয়ন্স গ্যালারিতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আমাদের আজকের নিবেদন লেখক হেমেন্দ্র কুমার রায়ের কলমে কুমার বিমলের অ্যাডভেঞ্চার গল্প হিমালয়ের ভয়ঙ্কর। আজকের গল্পের বিভিন্ন চরিত্রে রয়েছে নির্মাল্য, রূপঙ্কর, দীপ্তিমান, সূর্যশঙ্কর, বর্ণালী ও আমি নীলাঞ্জন। আবহ নির্মাণ সূর্য, প্রচ্ছদ অলঙ্করণ রঞ্জন। চলুন তাহলে শুনে নেওয়া যাক আমাদের আজকের নিবেদন হেমেন্দ্র কুমার রায়ের কলমে হিমালয়ের ভয়ঙ্কর। দার্জিলিং। দূরে হিমালয়ের বিপুল দেহ বিরাট এক তুষার দানবের মতো আকাশে অনেকখানি আচ্ছন্ন করে আছে। কিন্তু তখন এসব লক্ষ্য করার মতো মনের অবস্থা কারোরই ছিল না। একটা গোল টেবিলের ধারে বসে আছে বিমল ও কুমার। ঘরের দরজার কাছে দাঁড়িয়ে আছে রামহরি, এবং ঘরের ভেতরে গম্ভীর মুখে পায়চারি করছেন বিনয়বাবু। যারা জকের ধন প্রভৃতি উপন্যাস পড়েছেন, বিমল, কুমার ও রামহরিকে তারা নিশ্চয়ই চেনেন। আর যারা মেঘদূতের মর্তে আগমন ও মায়াকানন প্রভৃতি উপন্যাস পাঠ করেছেন, তাদের কাছে নানা শাস্ত্রে সুপণ্ডিত, সরল প্রাণ, বিপুল বক্ষ ও শক্তিমান এই বিনয়বাবুর পরিচয় নতুন করে বোধহয় আর দিতে হবে না। বিমল জিজ্ঞাসা করল, বিনয়বাবু, তারপর? বিনয়বাবু বললেন, মৃণু বেড়াতে গিয়েছিল বিকালের দিকে। সন্ধ্যে থেকে প্রায় রাত 10টা পর্যন্ত খোঁজাখুঁজির পরেও তাকে না পেয়ে মনে মনে ভাবলুম হয়তো সে এতক্ষণে ওই বাসায় ফিরে এসেছে। কিন্তু বাসায় ফিরে দেখি মৃণু তখনও আসেনি। লোকজন নিয়ে আবার বেরিয়ে পড়লুম। সারা রাত ধরে তাকে ওই পথে বিপদে সর্বত্র কোথাও খুঁজতে বাকি রাখলুম না। তারপর সকালবেলায় আধমরার মতো আবার শূন্য বাসায় ফিরে এলুম। বিমল, কুমার, তোমরা জানো তো মৃণু আমার একমাত্র সন্তান। তার প্রায় 16 বছর বয়স হলো, কিন্তু তাকে ছেড়ে থাকতে পারবো না বলে এখনো তার বিয়ে দিইনি। তার মা বেঁচে নেই, আমি তার সব। তাকে ছেড়ে আমি একদণ্ড থাকতে পারছি না। আমার এই আদরের মৃণুকে ডাকাতে ধরে নিয়ে গেছে। এখন আমি কেমন করে বেঁচে থাকবো? বলতে বলতে বিনয়বাবুর 2 চোখ কান্নার জলে ভরে উঠল। কুমার বলল, বিনয়বাবু, স্থির হন। মৃণুকে যে ডাকাতে ধরে নিয়ে গেছে, আপনি এরকম সন্দেহ করছেন কেন? বিনয়বাবু বললেন, সন্দেহের কারণ আছে কুমার। মৃণু হারিয়ে যাওয়ার পর 2 দিনে এখানকার আরো 3 জন লোক হারিয়ে গেছে। বিমল বলল, তারাও কি স্ত্রীলোক? না, পুরুষ। একজন হচ্ছে সাহেব আর বাকি 2 জন পাহাড়ি। তাদের অন্তর্ধানও অত্যন্ত রহস্যজনক। অনেক খোঁজ করেও পুলিশ কোনো সূত্রই আবিষ্কার করতে পারেনি, কিন্তু আমি একটা সূত্র আবিষ্কার করেছি। কি আবিষ্কার করেছেন বিনয়বাবু? শহরের বাইরে ওই পাহাড়ের একটা জঙ্গল ভরা ওই গুঁড়ি পথের সামনে
মৃণুর এক পাটি জুতো কুড়িয়ে পেয়েছি। সেখানে তন্ন তন্ন করে খুঁজেও জুতোর অন্য পাটিটা আর পাইনি। কিন্তু এর থেকে কি বুঝবো? জুতোর অন্য পাটি মৃণুর পায়েতেই আছে। ইচ্ছে করে এক পাটি জুতো খুলে আর এক পায়ে জুতো পরে কেউ এই পাহাড় পথে হাঁটে না। মৃণুকে কেউ বা কারা নিশ্চয়ই তার ইচ্ছের বিরুদ্ধে টেনে হিঁচড়ে বা ধরাধরি করে বয়ে নিয়ে গেছে। আর সেই সময় ধস্তাধস্তি করতে গিয়ে তার পা থেকে এক পাটি জুতো খুলে পড়ে গিয়েছে। বিমল বলল, বিনয়বাবু, যে জায়গায় আপনি মৃণুর জুতো কুড়িয়ে পেয়েছেন সেই জায়গাটা আমাদের একবার দেখাতে পারেন? কেন পারবো না? কিন্তু সেখানে গিয়ে কোনোই লাভ নেই। 20 জন লোক নিয়ে সেখানকার প্রতি ইঞ্চি জায়গা আমি খুঁজে দেখেছি। আমার পরেও পুলিশ খুঁজতে কিন্তু বাকি রাখেনি। তবু আমরা আর একবার জায়গাটা দেখব। চলুন বিনয়বাবু, এসো কুমার। বিমলের আগ্রহ দেখে বিনয়বাবু কিছুমাত্র উৎসাহিত হলেন না, কারণ তার দৃঢ় বিশ্বাস ছিল যেখানে যাওয়া হচ্ছে সেখানে গিয়ে আর খোঁজাখুঁজি করা পণ্ডশ্রম ছাড়া আর কিছুই নয়। তবু মুখে কিছু না বলে সকলকে নিয়ে তিনি বাইরে বেরিয়ে গেলেন। বাঘাও বাসায় একলাটি শিকলে বাঁধা থাকতে রাজি হল না, কাজেই কুমার তাকেও সঙ্গে করে নিয়ে গেল। ঘণ্টা দুয়েক পথ চলার পর সকলে যেখানে হাজির হলো, পাহাড়ের সে জায়গাটা ভয়ানক নির্জন। একটা সরুপথ জঙ্গলের বুক ফুঁড়ে ভিতরে ঢুকে গেছে। তারই সম্মুখে দাঁড়িয়ে বিনয়বাবু বললেন, এখানেই মৃণুর এক পাটি জুতো পাওয়া যায়। বিমল অনেকক্ষণ সেইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জায়গাটা পরীক্ষা করল, কিন্তু নতুন কিছুই আবিষ্কার করতে পারল না। কুমার বলল, যদি কেউ মৃণুকে ধরে নিয়ে গিয়ে থাকে তবে ওই সুরিপাতর ভেতর দিয়েই হয়তো গেছে। বিনয়বাবু বললেন, ও পথে সমস্তই আমরা বারবার খুঁজে দেখেছি, কিন্তু কিছুই পাইনি। এমন সময়ে জঙ্গলের ভেতরে খানিক তফাৎ থেকে বাঘার ঘন ঘন চিৎকার শোনা গেল। কুমার তার বাঘার ভাষা বুঝত। সে ব্যস্ত হয়ে বলল, বাঘা নিশ্চয়ই সন্দেহজনক কিছু দেখেছে। বাঘা, বাঘা! তার ডাক শুনে বাঘা একটু পরেই জঙ্গলের ভেতর থেকে উত্তেজিতভাবে ল্যাজ নাড়তে নাড়তে বেরিয়ে এলো। তারপর কুমারের মুখের পানে চেয়ে ঘেউ ঘেউ করে একবার ডাকল, আবার জঙ্গলের দিকে ছুটে গেল, আবার বেরিয়ে এলো, ল্যাজ নেড়ে ডাকল, আবার জঙ্গলের ভিতর গিয়ে ঢুকল। কুমার বলল, বিনয়বাবু, বুঝতে পারছেন কি? বাঘা আমাদের জঙ্গলের ভেতরে যেতে বলছে। বিমল বলল, বাঘাকে আমিও জানি। ওকে কুকুর বলে অবহেলা করলে আমরাই হয়তো ঠকবো। চলো, ওর সঙ্গে সঙ্গে যাওয়া যাক। জঙ্গলের ঝোপঝাড় ঠেলে সকলেই বাঘার সঙ্গে অগ্রসর হল। যেতে যেতে বিমল লক্ষ্য করল জঙ্গলের অনেক ঝোপঝাড় যেন কারা দু হাতে উপড়ে ফেলেছে, যেন একদল মত্ত হস্তি এই জঙ্গল ভেদ করে এগিয়ে গিয়েছে। বিমল শুধু লক্ষ্য করল, কাউকে কিছুই বলল না। বাঘাকে অনুসরণ করে আরও কিছু দূর অগ্রসর হয়েই দেখা গেল একটা ঝোপের পাশে একটা মানুষের মৃতদেহ পড়ে রয়েছে। সে দেহ এক ভুটিয়ার, তার সর্বাঙ্গ রক্তাক্ত ও ক্ষতবিক্ষত, মাথাটাও ভীষণভাবে ফেটে গিয়েছে, আর তার চারপাশে রক্তের স্রোত জমাট হয়ে রয়েছে। বিনয়বাবু স্তম্ভিতভাবে কিছুক্ষণ সেই দিকে তাকিয়ে থেকে বললেন, কি আশ্চর্য! জঙ্গলের এখানটাও তো আমরা খুঁজেছি, কিন্তু তখন তো এই দেহটা এখানে ছিল না। কুমার বলল, হয়তো এই ঘটনা ঘটেছে তারপরে। দেখছেন না, ওর দেহ থেকে এখনো রক্ত ঝরছে। হঠাৎ দেহটা একটু নড়ে উঠল। বিমল তাড়াতাড়ি তার পাশে গিয়ে বসে বলল, এই যে এখনো বেঁচে আছে। আহত ব্যক্তি ভুটিয়া ভাষায় যন্ত্রণা ভরা মৃদু স্বরে বলল, বিমলের ফ্লাস্কে জল ছিল। ফ্লাস্কের ছিপি খুলতে খুলতে সে শুধল। কে তোমার এমন দশা করলো? দারুণ আতঙ্কে শিউরে উঠে সে খালি বলল, বিমল তার মুখে জল ঢেলে দিতে গেল, কিন্তু সে জল হতভাগ্যের গলা দিয়ে গলল না। তার আগেই মৃত্যু হলো তার।
কুমার হঠাৎ ভীতভাবে সবিস্ময়ে বলে উঠল, বিমল, দেখো দেখো। জমাট রক্তের ওপরে একটা প্রকাণ্ড পায়ের দাগ। সে দাগ অবিকল মানুষের পায়ের দাগের মতো, কিন্তু লম্বায় তা প্রায় 2.5 ফুট এবং চওড়াতেও 1 ফুটেরও বেশি। মানুষের পায়ের দাগ এত বড় হওয়া কি সম্ভব? যার পা এমন, তার দেহ কেমন ধারা? সকলে বিস্ফারিত নেত্রে সেই বিষম পদচিহ্নের দিকে তাকিয়ে কাঠের মতো আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইল। সকলের আগে কথা বললেন বিনয়বাবু। ভয়ার্ত কণ্ঠে তিনি বললেন, বিমল, কুমার, এ কি অসম্ভব ব্যাপার! আমরা দুঃস্বপ্ন দেখছি না তো? রামহরি আড়ষ্টভাবে মত প্রকাশ করল, এ মস্ত বড় একটা বিদঘুটে ভূতের পায়ের দাগ না হয়ে যায় না। কুমার বলল, বিমল, আমরা কি আবারও কোনো ঘটোৎকচের পাল্লাই পড়লুম? মানুষের পায়ের দাগ তো এত বড় হতেই পারে না। পায়ের দাগটা ভালো করে পরীক্ষা করতে করতে বিমল বলল, মানুষের পায়ের দাগ এত বড় হওয়া সম্ভব নয় বটে, কিন্তু এ দাগ যে অমানুষের পায়েরও নয় এটা আমি নিশ্চিত করে বলতে পারি। বিনয়বাবু বললেন, কি প্রমাণ দেখে তুমি একথা বলছো? বিমল মৃত ভুটিয়ার একখানা মুষ্টিবদ্ধ হাত তুলে নিয়ে বলল, এর হাতের মুঠোর দিকে তাকিয়ে দেখো। সকলে দেখল তার মুষ্টিবদ্ধ হাতের আঙুলের ফাঁক দিয়ে একগোছা চুল বেরিয়ে পড়েছে। বিনয়বাবু চুলগুলো লক্ষ্য করে বললেন, এ কার মাথার চুল এত লম্বা আর এত মোটা? এ চুল যে ওই ভুটিয়ার মাথার চুল নয় সেটা তো স্পষ্টই বোঝা যাচ্ছে, তবে কেমন করে চুলগুলো ওর হাতের মুঠোর মধ্যে এলো? কুমার বলল, যার আক্রমণে ও বেচারির ভবলীলা সাঙ্গ হয়েছে, এইগুলো নিশ্চয়ই তার মাথার চুল। বিমল বলল, আমারও সেই মত। শত্রুর সঙ্গে ধস্তাধস্তি করবার সময়ে ভুটিয়াটা নিশ্চয়ই তার চুল মুঠো করে ধরেছিল। দেখুন বিনয়বাবু, চুলগুলো ঠিক মানুষেরই মাথার চুলের মতো, কিন্তু মানুষের মাথার চুল এত মোটা হয় না। এই পায়ের দাগ আর এই মাথার চুল দেখে আমার সন্দেহ হচ্ছে এই ভুটিয়াকে যে আক্রমণ করেছিল লম্বায় হয়তো 15-16 ফুট উঁচু। কুমার হতবম্বের মতো বলল, বায়োস্কোপের কিংকিং কি শেষটা হিমালয়ে এসে দেখা দিল? আরে কিংকং তো গাজাখুরি গল্পের একটা দানব গরিলা, আর আমরা এখানে সত্যিকারের যে পায়ের দাগ দেখেছি এটা তো গরিলার নয়, কোনো দানব বা দৈত্যের মতো প্রকাণ্ড মানুষের পায়ের দাগ। এখন কথা হচ্ছে, পৃথিবীতে এমন মানুষ কি থাকতে পারে? হিমালয়ের ভিতরে যদি এমন কোনো অজানা জন্তু থাকে যার পায়ের দাগ আর মাথা বা গায়ের চুল মানুষের মতো? বিনয়বাবু বললেন, হয়তো মাথার চুল আর পায়ের দাগ জাল করে কেউ আমাদের ধাঁধায় ফেলবার বা ভয় দেখাবার ফিকিরে আছে। বিমল বলল, আচ্ছা, এই চুলগুলো আপাতত আমি তো নিয়ে যাই, পরে কোনো অভিজ্ঞ লোকের সাহায্যে পরীক্ষা করলেই সব বোঝা যাবে। রামহরি বারবার ঘাড় নেড়ে বলতে লাগলো, এসব কোনো কথার মতো কথাই নয়। ওই ভুটিয়াটা মরবার সময়ে যা বলেছিল তাই হচ্ছে আসল কথা। এসব হচ্ছে ভূতের কাণ্ড কারখানা। বিনয়বাবু করুণ স্বরে বললেন, আমার মৃণু কি আর বেঁচে আছে? বিমল তাড়াতাড়ি তার হাত চেপে ধরে বলল, চুপ। তখন পাহাড়ের বুকের ভেতরে সন্ধ্যা নেমে এসেছে। দূরের দৃশ্য ঝাপসা হয়ে গেছে। পাখিরা যে যার বাসায় গিয়ে আশ্রয় নিয়েছে। চারিদিকে স্তব্ধ। সেই স্তব্ধতার মধ্যে অজানা শব্দ হচ্ছে, ধূপ 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 করে। কারা যেন খুব ভারী পা ফেলে এগিয়ে আসছে। বাঘা কান খাড়া করে সব শুনে রেগে ধমক দিতে যাচ্ছিল, কিন্তু কুমারের এক থ্যাবড়া খেয়ে একেবারে চুপ মেরে গেল। বিমল ব্যস্ত হয়ে বলল, শিগগির লুকিয়ে পড়ুন, কিন্তু এখানে নয়, অন্য কোথাও। বিমলেরা সঙ্গে সঙ্গে ছুটতে ছুটতে সবাই জঙ্গলের ভেতর থেকে বেরিয়ে এলো। আরও একটু এগিয়েই দেখা গেল ছোট গুহার মতো একটা অন্ধকার গর্ত। হামাগুড়ি না দিলে তার মধ্যে ঢোকা যায় না, এবং তার মধ্যে অন্য কোনো হিংস্র জানোয়ার থাকাও অসম্ভব নয়। কিন্তু উপস্থিত বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য সেসব কথা কেউ মনেও আনল না। কোনো রকমে গুড়ি মেরে একে একে সকলেই সেই গর্তের ভেতরে ঢুকে পড়ল। ভয় পায়নি কেবল বাঘা,
তার ঘন ঘন ল্যাজ নাড়া দেখেই সেটা বোঝা যাচ্ছিল। সে বোধহয় ভাবছিল এ এক মস্ত মজার খেলা। গর্তের মুখের দিকে মুখ রেখে বিমল হুমড়ি খেয়ে বসে রইল সেই জঙ্গলের দিকে তাকিয়ে। দেখতে দেখতে সন্ধ্যার অন্ধকার ক্রমেই ঘন হয়ে বিমলের দৃষ্টিকে অন্ধ করে দিল। কান পেতেও সেই ধূপধুপুনি শব্দ আর কেউ শুনতে পেল না। বুনো হাওয়া গাছে গাছে দোল খেয়ে গোলমাল করছিল, তাছাড়া আর কোনো শব্দ নেই। সেই কনকনে ঠান্ডা হাওয়া গর্তের ভেতরে ঢুকে সকলের গায়ে যেন বরফের ছুরি মারতে লাগলো। কুমার মৃদুস্বরে বলল, বোধহয় আর কোনো বিপদের ভয় নেই, এইবারে বাইরে বেরিয়ে পড়া যাক। ঠিক যেন তার কথার প্রতিবাদ করেই খানিক তফাৎ থেকে কে অট্ট হাসি হেসে উঠল। খুব বড় গ্রামোফোনের হর্নে মুখ রেখে অট্টহাসি করলে যেমন জোর আওয়াজ হয়, সে হাসির শব্দ যেন সেই রকম, কিন্তু তার চেয়েও শুনতে ঢের বেশি ভীষণ। সে হাসি থামতে না থামতেই আরও ৫-৬টা বিরাট কণ্ঠে তেমনই ভয়ানক অট্টহাস্যের স্রোত ছুটে গেল। সে যেন মহাদানবের হাসি। মানুষের কান এমন হাসি কোনো দিনই শোনেনি। যাদের হাসি এমন, তাদের চেহারা কেমন? হঠাৎ জঙ্গলের ভেতর থেকে আগুনের আভা এবং মাঝে মাঝে তার শিখাও দেখা গেল। বিমল চুপি চুপি বলল, আগুন জেলে কারা ওখানে কি করছে? রামহরি বলল, ভূতেরা আগুন পোয়াচ্ছে। বিমল বলল, লুকিয়ে লুকিয়ে একবার উকি মেরে দেখে আসবো নাকি? রামহরি টপ করে তার হাত ধরে বলল, থাক, অত শখে আর কাজ নেই। মাঝে মাঝে অস্বাভাবিক কণ্ঠের অদ্ভুত চিৎকার জেগে জেগে উঠে সেই পাহাড়ে রাত্রির তন্দ্রা ভেঙে দিতে লাগলো। সে রহস্যময় চিৎকারের মধ্যে এমন এক হিংস্রতার ভাব ছিল যে শুনলেই বুকটা ধড়ফড় করে ওঠে। সে যে কাদের কণ্ঠস্বর তা জানবার বা বুঝবার জো ছিল না বটে, কিন্তু সে চিৎকার যে মানুষের নয় এইটুকু বুঝতে বিলম্ব হয় না। বিমল বলল, আহা হা, থাকতো আমার বন্দুকটা সঙ্গে, তাহলে ওদের চালাকি এক্ষুনি বার করে দিত। কুমার বলল, আরে রাখো তোমার বন্দুকের কথা। কাল সারা রাত কেটেছে ট্রেনে, আর এখন খিদে পেয়েছে, আর আমার এখন ঘুম পেয়েছে। ও পেটের আর ঘুমের কথা কালকে ভেবো, আজকের রাতটা দেখছি এখানেই কাটাতে হবে। সদ্য জাগা সূর্য যখন হিমালয়ের শিখরে শিখরে সোনার মুকুট বসিয়ে দিয়ে যাচ্ছিল, তখন সেদিকে দৃষ্টি দেওয়ার অবসর বিমলদের মোটেই ছিল না। মাঝরাতের পরেই জঙ্গলের আগুন নিভে গেছে ও সেই আশ্চর্য চিৎকারও থেমে গিয়েছে, এবং তখন থেকেই গর্ত থেকে বেরোবার জন্য বিমল ও কুমার ছটফটিয়ে সারা হচ্ছে। কিন্তু বিনয়বাবু ও রামহরির সজাগ পাহারায় এতক্ষণ তাদের মনোবাঞ্ছা পূর্ণ হয়নি। এখন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই তারা এক লাফে গর্তের ভেতর থেকে বাইরে এসে পড়ল, এবং আবার স্বাধীনতা পেয়ে তাদের চেয়ে কম খুশি হল না বাঘাও। কারণ যেখানে আগুন জ্বলছিল ও চিৎকার হচ্ছিল, সেখানটায় একবার ঘুরে আসার জন্য তার মন আনচান করছে। তাই গর্ত থেকে বেরিয়েই বাঘা সেই জঙ্গলের ভেতরে ছুট দিল, এবং তার পেছন পেছন ছুটল বিমল ও কুমার। কাল যেখান থেকে তারা পালিয়ে এসেছে, আজ তারা প্রথমেই সেইখানে গিয়ে হাজির হলো। দেখেই বোঝা গেল কাঠকাটরা এনে কারা যেন সত্য সত্যই সেখানে আগুন জ্বেলেছিল। ভস্যের স্তূপ থেকে তখনও অল্প অল্প ধোঁয়া বেরোচ্ছে, মাটির ওপরেও ইতস্তত ছাই ছড়ানো। সেই দিকে অঙ্গুলি নির্দেশ করে বিমল বলল, দেখো। কুমার অবাক হয়ে দেখল সেখানকার ছাইগাদার উপরে প্রকাণ্ড প্রকাণ্ড তেমনি মানুষের মতো অমানুষের পায়ের দাগ রয়েছে অনেকগুলো। বাঘা সেই এক একটা পায়ের দাগ শোকে আর রেগে গড় গড় করে ওঠে। তারও বুঝতে দেরি লাগলো না যে এসব পায়ের দাগ রেখে গেছে যারা, তারা তাদের বন্ধু নয়। ততক্ষণে বিনয়বাবুর সঙ্গে রামহরিও সেখানে এসে হাজির হয়েছে। বিমলকে ডেকে সে গম্ভীরভাবে বলল, খোকাবাবু, হ্যাঁ, আমার কথা শোনো। হিমালয় হচ্ছে বাবা মহাদেবের ঠাঁই। বাবা মহাদেব হচ্ছেন ভূতেদের কর্তা।
এ জায়গাটা হচ্ছে ভূত প্রেতেদের আড্ডা, যা দেখবার সবই তো দেখা হলো। আর এখানে গোলমাল করো না, লক্ষ্মী ছেলের মতো ভালোই ভালোই বাসায় ফিরে চলো। বিনয়বাবু হঠাৎ বলে উঠলেন, এ কি ব্যাপার, সেই ভুটিয়াটা লাশ কোথায় গেল? এদিকে ওদিকে তাকিয়ে কুমার বলল, নিশ্চয়ই কোনো জন্তু টন্তু টেনে নিয়ে গিয়েছে। রামহরি বলল, ওই যে তার জামা আর ইজের ওইখানে পড়ে রয়েছে। বিমল একটা গাছের ভাঙা ডাল দিয়ে ছাইগাদা নাড়তে নাড়তে বলল, কুমার, কোনো জন্তু টন্তু সে লাশ টেনে নিয়ে যায়নি। সে লাশ কোথায় গেছে তা যদি জানতে চাও তবে এই ছাই গাদার দিকে নজর দাও। ও কি, ছাইয়ের ভেতর অত হাড়ের টুকরো এলো কোথা থেকে? আমারও কথা হচ্ছে তাই। কুমার, কাল রাতে যারা এখানে এসেছিল তারা সেই ভুটিয়াটার দেহ আগুনে পুড়িয়ে খেয়ে ফেলেছে। রামহরি ভয়ে ঠক ঠক করে কাঁপতে লাগল। সকলে স্তম্ভিতভাবে সেইখানে দাঁড়িয়ে রইল অনেকক্ষণ। কেবল বাঘা পায়ের দাগগুলো শুকতে শুকতে অজ্ঞাত শত্রুদের বিরুদ্ধে তখনও কুকুর ভাষায় গালাগালি বৃষ্টি করছে। বিমল তার কাঁধে ঝোলানো ব্যাগ থেকে ছোট্ট একটা ক্যামেরা বার করে বলল, এই আশ্চর্য পায়ের দাগের একটা মাপ আর ফটো নিয়ে রাখা ভালো, পরে দরকার হবে। বিনয়বাবু গম্ভীর স্বরে বললেন, আমাদের আর এখানে অপেক্ষা করবার দরকার নেই, যা দেখেছি তাই যথেষ্ট। আমি বেশ বুঝতে পারছি মৃণুকে খুঁজে আর কোনো লাভই নেই। নরখাদক রাক্ষসদের কবলে পড়ে সে অভাগীর। বলতে বলতে তার গলার আওয়াজ ভারী হয়ে এলো। তিনি আর কথা বলতে পারলেন না। কুমার বলল, বিনয়বাবু, আপনার মতন বুদ্ধিমান লোকের এত শীঘ্রই বিচলিত হওয়া উচিত নয়। মিনু যে এই নরখাদকের পাল্লায় পড়েছে এমন কোনো প্রমাণ নেই। আমার বিশ্বাস আমরা তাকে ঠিক খুঁজে বার করতে পারব। বিনয়বাবু একটা দীর্ঘশ্বাস ত্যাগ করে বললেন, তোমার কথাই সত্য হোক। বিমল বলল, বিনয়বাবু, আমরা যখন ময়নামতির মায়াকাননে গিয়ে পড়েছিলাম তখন দেখেছিলাম পৃথিবীর আদিম জন্তুদের বিষয়ে আপনার অনেক পড়াশোনা আছে। আপনি বানর জাতীয় কোনো দানবের কথা বলতে পারেন, আসলে যারা বানরও নয় আবার মানুষও নয়। বিনয়বাবু বললেন, বানরদের মধ্যে দানব বলা যায় গরিলাদের, কিন্তু তারা বড় জাতেরই বানর। পণ্ডিতরা বহুকাল ধরে বানর আর মানুষের মাঝামাঝি যে জীবনকে অন্বেষণ করেছেন, গরিলারা কিন্তু তা নয়। তবে সম্প্রতি দক্ষিণ আমেরিকায় এক অদ্ভুত জীবের খোঁজ পাওয়া গেছে। দক্ষিণ আমেরিকায় টারা নামে এক নদী আছে। সেই নদীর ধারে গভীর জঙ্গলের মধ্যে দুটো মস্ত বড় বানর জাতীয় জীব হঠাৎ একদল মানুষকে আক্রমণ করে। তাদের একটা মদ্দা আর একটা মাদি। মানুষের দল আক্রান্ত হয়ে গুলি করে মাদিটাকে মেরে ফেলে আর মদ্দাটা পালিয়ে যায়। মাদিটা 5 ফুটের চেয়েও বেশি লম্বা, সুতরাং আন্দাজ করা যেতে পারে যে মদ্দাটা হয়তো তার মাথার 6 ফুট উঁচু হবে। আমি মৃত জীবটার ফটো দেখেছি। তাকে কতকটা বানর আর ওই মানুষের মাঝামাঝি জীব বলা চলে। কিন্তু তুমি এসব কথা জানতে চাইছো কেন? তোমার কি সন্দেহ হয়েছে যে ওই পায়ের দাগগুলো সেরকমই কোনো জীবের? বিমল বলল, সন্দেহ তো অনেক রকমই হচ্ছে, কিন্তু কোনোই হদিশ পাওয়া যাচ্ছে না। এই পায়ের দাগ গরিলার মতো কোনো বানরেরও নয়, আবার মানুষেরও নয়। এ হচ্ছে বানর আর মানুষের চেয়ে ঢের বেশি বড় কোনো এক জীবের। এরা নরমাংস খায়, কিন্তু বানর জাতীয় কোনো জীবই নরমাংসের ভক্ত নয়। মানুষই বরং অসভ্য অবস্থায় নরমাংস ভক্ষণ করে। কাল আমরা যে হট্টহাসি শুনেছি, বানরের গলা থেকে তেমন অট্টহাস্য কেউ কোনোদিনও শোনেনি। বানররা বা অন্য কোনো জানোয়াররাই হাসতে পারে না। হাসিও হচ্ছে মানুষের নিজস্ব জিনিস। মানুষের মতন পায়ের দাগ, মাথায় লম্বা লম্বা চুল, দৈর্ঘ্য তার 12-14 ফুট কি আরও বেশি, মানুষেরই মতন হাসতে পারে এমন জীবের কথা কে শুনেছে? এমন জীবকে কে দেখেছে তাও আমরা জানি না। কোথায় তাদের ঠিকানা তাই বা কে বলে দেবে? রামহরি বলল, তাদের ঠিকানা হচ্ছে কৈলাসে। আদিকালে তারাই দক্ষযজ্ঞ পণ্ড করে দিয়েছিল, আর একালে তারাই এসেছে আমাদের মুণ্ডুপাত করতে। তারা কেমন দেখতে, কি করে, কি খায়, কোথায় থাকে, এ কথা তোমাদের জানবার দরকার কি বাপু? রামহরির কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই
বিনয়বাবুর মাথার উপর দিয়ে প্রকাণ্ড এক পাথর ঠিকরে গিয়ে দুম করে মাটিতে গড়িয়ে গেল। ব্যাপারটা ভালো করে বুঝতে না বুঝতেই আরও 4-5খানা তেমনই বড় বড় পাথর তাদের আশেপাশে মাঝখানে এসে পড়ল। একখানা পাথরের ওজন 1 মণ 1.5 মণের কম হবে না। বিমল এক লাফে দাঁড়িয়ে উঠে বলল, পালাও পালাও ছোট। দৌড় দৌড় দৌড়, প্রত্যেকে ছুটতে লাগলো কালবৈশাখী ঝড়ের বেগে। পাথর বৃষ্টির তোড় দেখে বাঘারও সমস্ত বীরত্ব উবে গেছে। তারও বুঝতে দেরি হলো না, এখন পলায়নই হচ্ছে প্রাণ বাঁচাবার একমাত্র ভালো উপায়। ওরকম প্রকাণ্ড পাথর একখানা মাথায় পড়লে মানুষ তো ছাড়, হাতিগণ্ডারও কুপকাত হয়ে যাবে। অনেক দূর এসে সবাই আবার দাঁড়ালো। খানিকক্ষণ ধরে হাঁপ ছাড়ার পর কুমার বলল, আজ আর একটু হলেই ভবলীলা সাঙ্গ হয়ে গিয়েছিল আর কি। রামহরি বলল, এসব হচ্ছে আমার কথা না শোনার শাস্তি। জানো না শাস্ত্রে আছে, ঠিক দুপুর বেলা ভূতে মারে ঠেলা। বিমল বিরক্ত হয়ে বলল, তোমার শাস্ত্র নিয়ে তুমিই থাকো রামহরি, এই সময় আর তোমার শাস্ত্র আউড়ে আমাদের মাথা গরম করে দিও না। বিনয়বাবু বললেন, আর এখানে দাঁড়ানো নয়, একেবারে বাসায় গিয়ে ওটা যাক, চলো। চলতে চলতে বিমল বলল, অমন বড় বড় পাথর যারা ছোট ছোট ঢিলের মতো ছুটতে পারে তাদের আকার আর জোরের কথা ভাবলেও অবাক হতে হয়। আর এটাও বেশ বোঝা যাচ্ছে, আমরা ওখানে বসে যখন ওদের কথা নিয়ে আলোচনা করছিলাম তখন ওরাও লুকিয়ে লুকিয়ে আমাদের সকলকে লক্ষ্য করছিল। তাদের শক্তির যে পরিচয়টা পাওয়া গেল তাতে তো মনে হয় যে ইচ্ছা করলেই তারা আমাদের ওই কোড়ে আঙুলে টিপে মেরে ফেলতে পারত, কিন্তু তা না করে তারা লুকিয়ে লুকিয়ে পাথর ছুঁড়ে আমাদের মারতে এলো কেন? এও একটা ভাববার কথা বটে। হয়তো তারা আত্মপ্রকাশ করতে রাজি নয়, হয়তো দিনের আলো তারা পছন্দ করে না, হয়তো পাথর ছোড়াটা তাদের খেয়াল মাত্র। কিন্তু বিমল, এই রহস্যের একটা কিনারা না করে আমরা ছাড়ব না। রীতিমতো প্রস্তুত হয়ে আবার আমাদের ফিরে আসতে হবে। রামহরি চোখ কপালে তুলে বলল, এই ভূতের আড্ডায়? এমনি সব কথা কইতে কইতে সকলে ভুটিয়া বস্তির কাছে এসে পড়ল। সেখানে এসে দেখল মহা গণ্ডগোল। 4-5 জন স্ত্রীলোক চিৎকার করে কাঁদছে, আর তাদেরই ঘিরে দাঁড়িয়ে ভুটিয়া, নিম্বু ও ন্যাপচা জাতের অনেকগুলো পাহাড়ি লোক উত্তেজিতভাবে গোলমাল করছে। তাদেরই ভিতর একজন মাতব্বর গোছের বুড়ো ভুটিয়াকে বেছে নিয়ে বিমল জিজ্ঞেস করল, এখানে এত শোরগোলের কারণ কি? বুড়ো ভুটিয়া বিশৃঙ্খলভাবে যেসব কথা বলল সেগুলো সাজিয়ে গুছিয়ে নিলে এরকমই দাঁড়ায়। আজ কিছুকাল ধরে এখানে ভৌতিক উপদ্রব শুরু হয়েছে। বৌদ্ধ গুম্ফায় অনেক পূজা মানত করেও উপদ্রব কমেনি। প্রথম প্রথম উপদ্রব বিশেষ গুরুতর হয়নি। পাহাড়ে পাহাড়ে যখন রাতের আধার নেমে আসতো, মানুষেরা যখন বিছানায় গিয়ে আশ্রয় নিত, তখন আশেপাশের জঙ্গলের ভেতর থেকে কাদের যেন চেঁচামেচি শোনা যেত। তারপর নিশীথ রাতে মাঝে মাঝে বস্তির লোকদের ঘুমের ব্যাঘাত হতে লাগলো। ঘুম ভাঙলেই তারা শুনতে পায় বস্তির ভিতর দিয়ে যেন দুমদুম করে পা ফেলে মত্ত মাতালের মতো কারা আনাগোনা করছে। তাদের পায়ের চাপে পাহাড়ের বুক যেন থরথর করে কাঁপছে। সে শব্দ শুনেই সকলের বুকের রক্ত জল হয়ে যায়। মায়ের কোলে ছেলেমেয়েরা কোকিয়ে ওঠে। পাছে বাইরে তারা সে কান্না শুনতে পায়, সেই ভয়ে মায়েরা ছেলেমেয়ের মুখ প্রাণপণে চেপে ধরে আড়ষ্ট হয়ে থাকে। খুব সাহসী পুরুষদেরও এমন সাহস হয় না যে দরজাটা একটু খুলে ফাঁক দিয়ে উকি মেরে দেখে বাইরে কাদের আগমন হয়েছে। তারপর বস্তির ভিতর থেকে পরপর 2 জন লোক অদৃশ্য হল। তারা দুজনেই দুটো বিলেতি হোটেলে কাজ করত। বাড়িতে আসতে তাদের রাত হতো। তারা যে কোথায় গেল তা কেউ জানে না। তারপর এক চৌকিদার রাত্রে এক ভয়ানক ব্যাপার দেখল। একতলা ছাদ সমান উঁচু মস্ত বড় এক ছায়ামূর্তি বস্তির একটা পাঁচিলে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। সে চৌকিদারের বুকের পাটা ছিল খুব। ছায়ামূর্তিটাকে দেখেও সে ভাবল বোধহয় তার চোখের ভ্রম। ভালো করে দেখবার জন্য সে 2 পা এগিয়ে গেল। অমনি ছায়ামূর্তিটা তাকে লক্ষ্য করে প্রকাণ্ড একখানা পাথর ছুঁড়ে মারল। ভাগ্যক্রমে পাথরখানা তার গায়ে লাগলো না। চৌকিদার তখন জোরে ছুটে প্রাণ বাঁচাল।
পরদিনই সে চৌকিদারির কাজ ছেড়ে দিল। এইসব কাণ্ড কারখানার কথা শুনে এক সাহেব কৌতূহলী হয়ে বস্তির ভিতরে রাত কাটাতে এলো। রাত্রে কি ঘটল তা কেউ জানে না। সকালে দেখা গেল বস্তির পথে সাহেবের টুপি আর বন্দুক পড়ে আছে, কিন্তু সাহেবের চিহ্ন মাত্র নেই। পরশু আর এক ভুটিয়া বাসায় ফিরে আসেনি, কিন্তু যাদের বাড়িতে সে কাজ করত তারা বলেছে রাতে সে বাসার দিকেই এসেছে। এখন পর্যন্ত তার কোনো পাত্তা পাওয়া যাচ্ছে না। তাই তার মা, বোন, বউ কাঁদছে। পুলিশের লোকেরা রোজ আসে। দিনের বেলায় তারা বুদ্ধিমানের মতো অনেক পরামর্শ করে, অনেক উপদেশ দেয়, আর রাতে পাহারা দিতেও নাকি কসুর করে না। কিন্তু তারা পাহারা দেয় বোধহয় ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে, কারণ এখনো গভীর রাতে প্রায়ই বস্তির মধ্যে মহাহস্তির মতো কাদের ভারী ভারী পায়ের শব্দ শোনা যায়। রাত্রে এই দেবতা না অপদেবতাদের অনুগ্রহ, আর দিনের বেলায় পুলিশের জাঁকজমক খানা তল্লাশ। বস্তির লোকেরা দিন দিন ব্যতিব্যস্ত হয়ে উঠেছে। বস্তি ছেড়ে দলে দলে লোক পালিয়ে যাচ্ছে। বিমল ও কুমার বাসায় বসে বসে মাঝে মাঝে স্যান্ডউইচে কামড় ও মাঝে মাঝে চায়ের পেয়ালায় চুমুক দিচ্ছিল। দুইজনেরই মন খারাপ, কারোর মুখেই কোনো কথা নেই। বাঘা অত শত বোঝে না, কখন চিকেন স্যান্ডউইচের একটুখানি প্রসাদ তার মুখের কাছে এসে পড়বে, সেই মধুর আশাতেই সে বিমল ও কুমারের মুখের পানে বারংবার লোভের দৃষ্টি নিক্ষেপ করছে। বিনয়বাবু বাসায় নেই। সুরেনবাবু এখানকার একজন বিখ্যাত লোক, বহুকাল থেকে দার্জিলিংয়েই স্থায়ী বাসিন্দা। এখানে এসে তার সঙ্গে বিনয়বাবুর অল্প স্বল্প আলাপ পরিচয় হয়েছে। সুরেনবাবু আজ হঠাৎ কি কারণে বিনয়বাবুকে ডেকে পাঠিয়েছেন। চায়ের পেয়ালার শেষ চুমুক দিয়ে কুমার বলল, বিনয়বাবু, ফিরতে তো বড় বেশি দেরি হচ্ছে। বিমল বলল, এত দেরি হওয়ার তো কথা নয়, তবে তাকে নিয়ে সুরেনবাবুর এমন কি দরকার? এদিকে আমাদের বেরুবার সময় হয়ে এলো। বন্দুকগুলো সাফ করা হয়েছে কিনা দেখে আসি। কেবল বন্দুক নয় কুমার, প্রত্যেকের ব্যাগে কিছু খাবার, ছোড়া ছুরি, ইলেকট্রিক টর্চ, খানিকটা পাকানো দড়ি, অর্থাৎ হঠাৎ কোনো বিপজ্জনক দেশে যেতে হলে আমরা যেসব জিনিস নিয়ে যাই তার কিছুই ভুললে চলবে না। আমরা তো দূরে কোথাও যাচ্ছি না, তবে মিছিমিছি এমন মোট বইলাম কি? কুমার, তুমিও কি বোকার মতন কথা কইতে শুরু করলে নাকি? মঙ্গল গ্রহে যাওয়ার 1 মিনিট আগেও আমরা কি ঘুণাক্ষরেও টের পেয়েছিলাম কোথায় কোথায় যেতে হবে? প্রতি মুহূর্তে যাদের মৃত্যুর সঙ্গে খেলা করতে হয় তাদের কি অসাবধানতার নিশ্চিন্ত আনন্দ ভোগ করবার সময় আছে? কুমার কোনো জবাব দিতে পারল না, লজ্জিত হয়ে চলে গেল। এমন সময় বিনয়বাবু ঘরের ভেতরে প্রবেশ করলেন। তার মুখ দেখেই বোঝা যায় তিনি অত্যন্ত উত্তেজিত রয়েছেন। বিমল কিছু বলল না। বিনয়বাবু কিছু বলেন তা শোনার জন্য তার মুখের দিকে জিজ্ঞাসু চোখে তাকিয়ে রইল। বিনয়বাবু প্রথমটা কিছুই বললেন না। ব্যস্ত সমস্ত হয়ে ঘরের চারিদিকে খানিকটা ঘুরে বেড়ালেন। তারপর বিমলের সামনে হঠাৎ দাঁড়িয়ে পড়ে বললেন, বিমল 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 সুরেশবাবুর কাছে গিয়ে যা শুনলাম তা ভয়ানক, অতি ভয়ানক। আপনি কি শুনেছেন? মৃণুর জন্য আর আমাদের খোঁজাখুঁজি করে কোনো লাভ নেই। তার মানে? মৃণুকে আর খুঁজে পাওয়া যাবে না। কেন? সুরেনবাবু বললেন ওই 25 বছর আগে দার্জিলিংয়ে আর একবার আরেকটি মেয়ে চুরি হয়েছিল। সে মেম। সে সময়ও এখানে নাকি মানুষ চুরির এইরকম হাঙ্গামা হয়। সেই মেয়ের সঙ্গে নাকি 20-25 জন পুরুষেরও আর কোনো খোঁজ পাওয়া যায়নি। আপনি কি মনে করেন তার সঙ্গে এই ব্যাপারে কোনো সম্পর্ক আছে? আমার তো তাই বিশ্বাস। এই সব কথা বলবার পর সুরেনবাবু এই লেখাটুকুই দিলেন। পুরানো ইংরাজি কাগজ ইন্ডিয়ান ডেইলি নিউজ থেকে তিনি এটি কেটে রেখেছিলেন। বিনয়বাবুর হাত থেকে কাগজখানি নিয়ে বিমল যা পড়ল তার সারমর্ম এই: হিমালয়ে এক অজ্ঞাত রহস্যময় জীবের কথা শোনা যাচ্ছে। প্রথম এভারেস্ট অভিযানে যারা গিয়েছিল তারাও ফিরে এসে এদের কথা বলেছেন। তারা স্বচক্ষে এদের দেখেননি বটে, কিন্তু হিমালয়ের বরফের গায়ে এদের আশ্চর্য পায়ের দাগ দেখে এসেছে। সেসব পায়ের দাগ দেখতে মানুষের পদচিহ্নের মতোই বটে, কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় মানুষেরও পায়ের দাগ তেমন মস্ত হয় না।
স্থানীয় লোকেরা বলে হিমালয়ের কোনো অজানা বিজন স্থানে বিচিত্র ও অমানুষিক সব দানব বাস করে। কখনো কখনো তারা রাত্রে গ্রামের আনাচে কানাচে এসে বড় বড় পাথর ছোড়ে। গভীর রাত্রে কখনো কখনো তাদের গলার আওয়াজও শোনা যায়। তারা মানুষের সামনে বড় একটা আসে না এবং মানুষেরাও তাদের সামনে যেতে নারাজ, কারণ সবাই তাদের জমের চেয়েও ভয় পায়। তাদের কথা তুললেই হিমালয়ের গ্রামবাসীরা মহা আতঙ্কে শিউরে ওঠে। বিমল বলল, কাগজে যাদের কথা বেরিয়েছিল কাল আমরাও বোধহয় তাদেরই কোনো কোনো জাত ভাইয়ের খোঁজ পেয়েছি। বিনয়বাবু বললেন, বোধহয় কেন বিমল, নিশ্চয়ই। আমরা নিশ্চয়ই তাদেরই কীর্তি দেখে এসেছি। মানুষের পায়ের দাগের মতন দেখতে, অথচ তা অমানুষিক, আর অমানুষিক সেই মাথার চুল, আর অমানুষিক সেই অট্টহাসি। এদেরও অভ্যাস বড় বড় পাথর ছোড়া। কে এরা? বলতে বলতে বিমল উঠে দাঁড়িয়ে হাঁক দিল, কুমার, রামহরি, বাঘা। কুমার ও রামহরি তখন ঘরের ভেতরে এসে দাঁড়ালো। তাদের পেছনে পেছনে বাঘা। বাঘা পশু, কিন্তু বুদ্ধিমান। সে কুকুর হলে কি হবে? তার মুখেও যেন আজ মানুষের মুখের ভাব ফুটে উঠেছে। তাকে দেখলেই মনে হয় বিমলের ডাক শুনেই সে বুঝতে পেরেছে আজ তাকে বিশেষ কোনো দরকারি কাজ করতে হবে। সোজা বিমলের পায়ের কাছে এসে বাঘা বুক ফুলিয়ে এবং ল্যাজ তুলে দাঁড়ালো, যেন সে বলতে চায়, কি হুজুর হুকুম, গোলাম প্রস্তুত। আদর করে বাঘার মাথা চাপড়াতে চাপড়াতে বিমল বলল, কুমার, আমাদের জিনিসপত্র সব তৈরি। হ্যাঁ বিমল। আর একটু পরেই সন্ধে হবে, কিন্তু তার আগেই আমি ভুটিয়া বস্তিতে গিয়ে হাজির হতে চাই। আজ সারা রাত সেইখানেই আমরা পাহারা দেব। ভুটিয়া বস্তির প্রায় দক্ষিণ পূর্ব, যেদিক দিয়ে প্যান্ডাম টি এস্টেটে যাওয়া যায়, সেইখানে এসে বিমল বলল, আজ সকালে এখানেই ভুটিয়াদের কান্নাকাটি শুনে গিয়েছি। আজ এইখানেই পাহারা দিয়ে দেখা যাক। কিন্তু সকলে এক জায়গায় জড়সড়ো হয়ে বসে থাকলে চলবে না। আমরা প্রত্যেকেই প্রত্যেকের কাছ থেকে খানিক খানিক তফাতে গিয়ে বসে পাহারা দেব। তাহলে অনেকখানি জায়গায় আমাদের চোখের ভিতরে থাকবে। আজ সারা রাত ঘুমের কথা কেউ যেন না ভাবে। দরকার হলেই বন্দুক ছুড়বে। রামহরি, বাঘাকে তুমি আমার কাছেই দিয়ে যাও। সন্ধ্যা গেল তার আবছায়া নিয়ে, রাত্রি এলো তার নিরেট অন্ধকার নিয়ে। অন্য সময় হলে কাছে ওই ভুটিয়া বস্তি থেকে হয়তো এখন অনেক রকম শব্দ বা গান বাজনার ধ্বনি শোনা যেত, কিন্তু আজ সমস্ত পল্লী যেন গোরস্থানের মতো নিস্তব্ধ, যেন ওখানে কোনো জীবই বাস করে না। শ্মশানে তবু মরার চিতা জ্বলে, কিন্তু ওখানে আজ একটা মাত্র আলোকবিন্দুও দেখা যাচ্ছে না। যেন ওখানে আজ কোনো কালো নিষ্ঠুর অভিশাপ অন্ধকারের সঙ্গে সর্বাঙ্গ মিশিয়ে দিয়ে নীরবে কোনো অজানা ভয়ঙ্কর দুঃস্বপ্ন নিয়ে মারাত্মক খেলা করছে। বিমলের মনে হতে লাগলো, এই অন্ধকারে পাহারা দিয়েও কোনো লাভ নেই। যদি এরই ভেতর দিয়ে কোনো ভীষণ মূর্তি নিঃশব্দে পা ফেলে চলে যায়, তবে কোনো মানুষের চক্ষুই তা দেখতে পাবে না। নিশুতি রাতে বুক যেন ধুকপুক করছে। বরফ মাখা কনকনে হাওয়া যেন মৃতদেহের মতো ঠান্ডা। দূর থেকে ভুটিয়াদের বৌদ্ধ মন্দিরের ঘণ্টার আওয়াজ শোনা গেল। এ পবিত্র ঘণ্টা বাজে দুষ্ট প্রেতাত্মাদের তাড়ানোর জন্য। কিন্তু পাহাড়ে রাতের প্রেতাত্মারা ঘণ্টাধ্বনি শুনলে সত্যি কি পালিয়ে যায়? তবে আচম্বিতে ওখানে এমন অপার্থিব ধ্বনি যাচ্ছে কেন? না, এ হচ্ছে গাছের পাতার আর বাতাসের আর্তনাদ। রাতের আত্মা কি কাঁদছে? রাতের প্রাণ কি ছটফট করছে? রাত্রি কি আত্মহত্যা করতে চাইছে? এমনই সব অসম্ভব পাগলামি নিয়ে বিমলের মন যখন ব্যস্ত হয়ে আছে, তখন আকস্মাৎ বাঘা ধর্মড়িয়ে দাঁড়িয়ে রেগে গড় গড় করে উঠল। বিমলও ততক্ষণে চাঙ্গা হয়ে উঠল। চারিদিকে তীব্র ও তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করল, কিন্তু চোখে কিছুই দেখতে পেল না। চতুর্দিকে যে অন্ধকার, সেই অন্ধকারই। বাঘার গলায় হাত রেখে সে বলল, কিরে বাঘা, চেঁচালি কেন? তুইও কি আমার মতোই দুঃস্বপ্ন দেখছিস? বিমলের মুখের কথা ফুরুতে না ফুরুতেই সে স্তব্ধ রাত্রির বক্ষ বিদীর্ণ করে কে যেন অতি যন্ত্রণায় চেঁচিয়ে উঠল,
বিমল, কুমার, রক্ষা করো বিমল। বিমলের বুক স্তম্ভিত হয়ে গেল। এই যে বিনয়বাবুর কণ্ঠস্বর, বিনয়বাবুর গলার আওয়াজ। কি ভয়ানক বিপদে পড়ে এত যন্ত্রণায় তিনি চেঁচিয়ে উঠলেন। কিন্তু কালো রাত আবার স্তব্ধ হয়ে পড়ল। বিনয়বাবু আর চিৎকার করলেন না। লুকোনো জায়গা থেকে বিমল এক লাফে বেরিয়ে এলো। বাঘা তার আগেই দৌড়ে এগিয়ে গিয়েছে। অন্যদিক থেকে দ্রুত পায়ে শব্দ শুনে বিমল বুঝল কুমার আর রামহরিও ছুটে আসছে। কিন্তু কোন দিকে যেতে হবে? এই ঘুটঘুটে অন্ধকারে কোলের মানুষ চেনা যায় না। বিপদের আবির্ভাব হয়েছে যে ঠিক কোন জায়গায় তা স্থির করা এখন অসম্ভব বললেই চলে। বিমল তখন বাঘার পশু শক্তির উপর নির্ভর করে দাঁড়িয়ে রইল। সে বুঝল পশু বাঘার যে শক্তি আছে মানুষের তা নেই। পশুর চোখ অন্ধকারে মানুষের চেয়ে তীক্ষ্ণ তো বটেই, তার উপরে ঘ্রাণ শক্তি তাকে ঠিক পথেই চালনা করে। রামহরি বিজলি মশাল জ্বালতেই বিমল বাধা দিয়ে বলল, না না, এখন আলো জ্বেলো না। শত্রু কোন দিকে তা জানি না। এখন আলো জ্বাললে আমরাই ধরা পড়ব। তীব্র দৃষ্টিতে অন্ধকারের রহস্যের ভেতরে তাকিয়ে তারা তিনজন অত্যন্ত সজাগ হয়ে অপেক্ষা করতে লাগল। তাদের কাছে এখন প্রত্যেক সেকেন্ড যেন এক একটা ঘন্টার মতো দীর্ঘ বলে মনে হচ্ছে। কিন্তু বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। মিনিট খানেক পরেই বাঘার ঘন ঘন গর্জনে নীরব কালো রাতের ঘুম আবার ভেঙে গেল। বিমল উত্তেজিত স্বরে বলল, বাঘা খোঁজ পেয়েছে। ওইদিকে রামহরি, টর্চ জেলে আগে আগে চলো। কুমার, আমার সঙ্গে এসো। রামহরির পেছন পেছন বিমল ও কুমার বন্দুক বাগিয়ে দ্রুত পদে এগিয়ে চলল। একটা ঝোপের সামনে দাঁড়িয়ে বাঘা ক্রমাগত চিৎকার করছে। সেখানে উপস্থিত হয়ে দেখা গেল ঝোপের পাশেই একটা বন্দুক পড়ে রয়েছে। কুমার বলল, বিনয়বাবুর বন্দুক? কিন্তু বিনয়বাবু কোথায়? রামহরি তাড়াতাড়ি আলো নিয়ে জঙ্গলের ভেতর গিয়ে ঢুকল এবং পর মুহূর্তেই আকুল স্বরে চেঁচিয়ে উঠল, ভূত খোকা বাবু! আচম্বিতে এই অপ্রত্যাশিত চিৎকার বিমল ও কুমারকে যেন আচ্ছন্ন করে দিল। তারপরেই নিজেদের সামলে নিয়ে বিজলি মশাল জেলে তারাও এক এক লাফে জঙ্গলের ভেতর গিয়ে পড়ল। দুই হাতে মুখ চেপে রামহরি মাটির ওপর হাঁটু গেড়ে বসে আছে। বাঘা ছুটে জঙ্গলের আরো ভেতরে ঢুকে যাচ্ছিল, কিন্তু কুমার টক করে তার গলার বগলস চেপে ধরল। বাঘা তবু বশ মানতে চাইল না। ছাড়ান পাওয়ার জন্য পাগলের মতো ধস্তাধস্তি করতে লাগলো। বিমল চারিদিকে তাকিয়ে দেখল, কিন্তু বিনয়বাবুর কোনো চিহ্ন বা ভয় পাওয়ার মতো অন্য কিছুই তার নজরে ঠেকল না। কুমার বলল, রামহরি, কি হয়েছে তোমার? কি দেখেছো তুমি? রামহরি ফ্যালফ্যাল চোখে বোবার মতো একবার কুমারের মুখের পানে চাইল এবং তারপরে জঙ্গলের একদিকে আঙুল তুলে দেখালো। তখন সে ঠকঠক করে কাঁপছিল। বিমল বলল, অমন ক্যাবলাকান্তের মতো তাকিয়ে আছো কেন? ওখানে কি আছে? ভূত! ভূত? তোমার ভূতের নিকুচি করেছে। দাঁড়াও, আমি দেখে আসছি। না না খোকা বাবু, তোমার পায়ে পড়ি, তুমি ওদিকে যেও না। কেন? ওদিকে কি আছে? ভূত, রাক্ষস, দৈত্য কি দানব, যাকে দেখেছি সে যে কে তা আমি জানি না, কিন্তু সে যে মানুষ নয় খোকাবাবু, মানুষ নয়। আর তোমার পাগলামি ভালো লাগে না রামহরি? হয় যা দেখেছো স্পষ্ট করে বলো, নয় এখান থেকে বিদায় হও। সত্যি বলছি খোকাবাবু, আমার কথায় বিশ্বাস করো। যেই আমি জঙ্গলের ভেতর এলুম, অমনি দেখলুম জয় ঢাকের চেয়েও একখানা ভয়ানক মুখ সাঁত করে ঝোপের আড়ালে সরে গেল। খালি মুখ? হ্যাঁ, খালি মুখটার, আর কিছু আমি দেখতে পাইনি। ঝাঁকড়া আঁকড়া চুল, আর আমার এই হাতের চেটোর মতো বড় বড় আগুন ভরা চোখ। বাপরে, ভাবতেও আমার দম বন্ধ হয়ে আসছে। কুমার বলল, কিন্তু সে মুখের কথা এখন থাক বিমল। বিনয়বাবু কোথায় গেলেন? আমিও সেই কথাই ভাবছি। তার চিৎকার আমরা সকলেই শুনেছি, তার বন্দুকটাও এখানে পড়ে রয়েছে, কিন্তু তিনি গেলেন কোথায়? হঠাৎ খানিক তফাতে জঙ্গলের মধ্যে এক অদ্ভুত শব্দ উঠল।
যেন বিরাট একটা রেল ইঞ্জিনের মতো অসম্ভব দেহ জঙ্গলের গাছপালা ভাঙতে ভাঙতে বেগে এগিয়ে চলে গেল। সঙ্গে সঙ্গে বাঘার ঘেউ ঘেউ এবং রামহরির আর্তনাদ। ওই শোনো খোকা বাবু, ওই শোনো। গাছপালার মরমরানি ও ভারী ভারী পায়ের ধূপধুপুনির শব্দ ক্রমশই দূরে চলে যেতে লাগলো। বিমল বলল, এখানে যে ছিল সে চলে গেল। কুমার বলল, কিন্তু বিনয়বাবুর কোনো সন্ধানই তো পাওয়া গেল না। কুমারের কথা শেষ হতে না হতেই অনেক দূর থেকে শোনা গেল, বিমল, কুমার, রক্ষা করো, রক্ষা করো বিমল। হঠাৎ আর্তনাদ আবার থেমে গেল। কুমার বলল, বিমল, বিমল, ওই তো বিনয়বাবুর গলা। বিমল বলল, কুমার, বিনয়বাবু নিশ্চয়ই দানবের হাতে বন্দী হয়েছেন। তারা নিশ্চয়ই তাকে ধরে নিয়ে যাচ্ছে। এখন কি হবে বিমল? আমরা কি করব? আমরা শত্রুর পেছনে পেছনে যাব, বিনয়বাবুকে উদ্ধার করব। কিন্তু কোন দিকে যাব? পৃথিবীতে তো এক ফোঁটা আলো নেই। আকাশ যেন অন্ধকার বৃষ্টি করছে। কে আমাদের পথ দেখাবে? বাঘা, শত্রুর পায়ের গন্ধ সে ঠিক চিনতে পারবে। বাঘা যে শিক্ষিত কুকুর। তুমি ওর গলায় শিকল বেঁধে ওকে আগে আগে যেতে দাও, আমরা ওর পেছনে থাকবো। রামহরি, তুমি কি আমাদের সঙ্গে আসবে না বাসায় ফিরে যাবে? তোমরা যেখানে থাকবে সেই তো আমার বাসা। তোমাদের সঙ্গে ভূতের বাড়ি কেন, জমের বাড়ি যেতেও আমি নারাজ নই। হ্যাঁ রামহরি, হয়তো আজ আমরা জমের বাড়ির দিকেই এগিয়ে যাচ্ছি। মন্দ কি, পারি তো জমের একখানা ফটো তুলে নিয়ে আসবো। যত সব হওয়ানার সৃষ্টি কথা। বিমলের কথা মিথ্যা নয়। বাঘার নাকই অন্ধকারে তাদের চোখের কাজ করছে। বাঘা কোনো দিকে ফিরে তাকালো না। মাটির উপরে নাক রেখে সে বেগে অগ্রসর হতে লাগলো। কুমার তার গলার শিকলটা না ধরে রাখলে এতক্ষণে সে হয়তো আরও বেগে তীরের মতো ছুটে নাগালের বাইরে কোথাও চলে যেত। তিনজনে বাঘার পেছনে পেছনে অতি কষ্টে পথ চলতে লাগলো। বিমল বলল, বনের ভেতরে রামহরি যাকে দেখেছে তার বর্ণনা শুনে মনে হলো যে সে এক সাংঘাতিক জীব। রামহরি শিউরে উঠে বলল, তার কথা আর মনে করিয়ে দিও না বাবু, তাহলে হয়তো আমি ভিমড়ি যাব। ও ও মুখখানা মানুষের মতো দেখতে বটে, কিন্তু হাতির মুখের চেয়েও বড়। কুমার বলল, অমন ভয়ানক যার মুখ, আমাদের দেখেও সে আক্রমণ করলো না কেন? হয়তো আমাদের হাতের ইলেকট্রিক টর্চ দেখে সে ভড়কে গেছে। আশ্চর্য নয়, মোটরের হেডলাইট দেখে বাঘ ভাল্লুকও অনেক সময় হতভম্ব হয়ে যায়। আবার তারা নীরবে অগ্রসর হতে লাগলো। এইভাবে ঘন্টা তিনেক দ্রুত পদে এগিয়ে তারা যে কোথায় কোন দিকে কত দূর এসে পড়ল তা কেউ বুঝতে পারল না। এবং এইভাবে আর বেশিক্ষণ বাঘার সঙ্গে চলা যে তাদের পক্ষে অসম্ভব এটুকুও বুঝতে দেরি হলো না। এর মধ্যে বারবার হোঁচট খেয়ে পাথরের উপর পড়ে তাদের সর্বাঙ্গ থেতো হয়ে গেছে। গায়ের কত জায়গায় কত কাটা বিঁধেছে, ছিঁড়ে ফালা ফালা হয়ে জামা কাপড়ের আর পদার্থ নেই। তাদের ঘন ঘন দীর্ঘশ্বাস পড়ছে, দম বুঝি আর থাকে না। এইবার তারা একটা বড় জঙ্গলের ভেতরে প্রবেশ করল। সকলে হাঁপাতে হাঁপাতে আর কিছু দূর অগ্রসর হলো। তারপর রামহরি বলল, খোকা বাবু, আমি তো তোমাদের মতন জোয়ান ছোকরা নই, আমাকে একটু হাঁপ ছাড়তে দাও। বিমল বলল, রামহরি, কেবল তোমারই নয়, আমারও বিশ্রাম দরকার হয়েছে। আমিও এই বসে পড়লুম। কুমারের অবস্থাও ভালো নয়। সে অবশ হয়ে ধূপ করে বসে পড়ল। কিন্তু বাহাদুর বটে বাঘা, যদিও দারুণ পরিশ্রমে তার জীব মুখের বাইরে বেরিয়ে পড়েছে, তবু এখনো তার এগিয়ে যাওয়ার উৎসাহ একটুও কমেনি। কুমার চিত হয়ে শুয়ে আকাশের দিকে মুখ তুলে বলল, মনে হচ্ছে আজকের এই অন্ধকারের অন্ধতা কখনো দূর হবে না। আমাদের এই অনন্ত রাতের বিভীষিকা কখনো শেষ হবে না। আচম্বিতে সেই বোবা অন্ধকার, কালো রাত্রি এবং স্তব্ধ অরণ্য যেন ভীষণভাবে জ্যান্ত হয়ে উঠল। ও কি খোকা বাবু, ও কি? বলতে বলতে রামহরি আতকে দাঁড়িয়ে উঠল। বাঘা চেঁচিয়ে আর চমকে চমকে উঠে শিকল ছিঁড়ে ফেলে আর কি। বিমল ও কুমার সন্ত্রস্ত হয়ে শুনতে লাগলো,
তাদের সামনে, পেছনে, ডান পাশে, বাম পাশে, কাছে দূরে চারিদিক থেকে যেন 40-50 খানা বড় বড় স্টিমার কান ফাটিয়ে প্রাণ দমিয়ে ক্রমাগত কুকু দিচ্ছে। যেন বনবাসী অন্ধকারের চিৎকার, যেন সদ্য জাগ্রত অরণ্যের হুঙ্কার, যেন বিশ্বব্যাপী ভূত প্রেতের গর্জন। হিমালয়ের পাহাড় জঙ্গলের মধ্যে ভীষণ অন্ধকারচ্ছন্ন রাত্রে বিমল, কুমার ও রামহরির চারিদিকে বিকট চিৎকার জেগে উঠেছে। তবে চিৎকার কোনো যন্ত্রের নয়, এ ভয়াবহ চিৎকারগুলো বেরিয়ে আসছে অজানা ও অদৃশ্য সব অতিকায় জীবের কণ্ঠ থেকেই। 200-250 সিংহ একসঙ্গে গর্জন করলেও তা এতটা ভয়ঙ্কর বলে মনে হতো না। প্রথমে সকলেই কি করবে ভেবে না পেয়ে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। চারিদিক থেকেই সেই বিকট চিৎকার উঠেছে, কাজেই কোনো দিকেই পালাবার উপায় নেই। কুমারের মনে হলো তাদের দিকে ক্রুদ্ধ অগ্নিময় দৃষ্টি নিক্ষেপ করতে করতে দৈত্য দানবের মতো কারা যেন চেঁচাতে চেঁচাতে পায়ে পায়ে এগিয়ে আসছে, ক্রমেই এগিয়ে আসছে। তাদের কবল থেকে মুক্তি লাভের আর কোনো উপায় নেই। হঠাৎ বিমল বলল, কুমার, উঠে দাঁড়াও। হাত পা গুটিয়ে চুপ করে বসে থাকার সময় নয়। বন্দুক ছোড়ো, যা আছে কপালে, বন্দুক ছোড়ো। বিমল ও কুমার লক্ষ্যহীনভাবে অন্ধকারের ভেতরে গুলির পর গুলি চালাতে লাগলো। তাদের দেখা দেখি রামহরিও সব ভুলে বন্দুক ছুটতে কসুর করল না। শত্রুদের বিকট চিৎকারের সঙ্গে 3-3টে বন্দুকের গর্জন মিলে চারিদিকটা যেন শব্দময় নরক করে তুলল। কাজেই বন্দুকের গুলিতে আহত হয়ে কেউ আর্তনাদ করল কিনা সেটা কিছুই বোঝা গেল না। কিন্তু 2-1 মিনিটের মধ্যেই সমস্ত গোলমাল একেবারে থেমে গেল। অন্ধকারের ভেতরে আরও কতগুলো গুলি চালালো বিমল। আমাদের ভয় দেখাতে এসে হতভাগারা এইভাবেই নিজেরাই ভয়ে পালিয়েছে। বন্দুকের এমনই মহিমা। কুমার বলল, মিছেই তারা ভয় পেয়ে পালিয়েছে। লোকে যা বলে তাদের চেহারা যদি সেই রকমই হয় তাহলে তাদের ভয় পাওয়ার কোনো কারণ ছিল না। তারা দল বেঁধে আক্রমণ করলে আমাদের বন্দুক কিছুই করতে পারত না। কুমার, একটা কথা বলি শোনো। কেবল মস্তিষ্কের জোরেই মানুষ আজ জীবরাজ্যে প্রধান হয়ে উঠেছে। আদিমকালে পৃথিবীতে যারা প্রভুত্ব করত সেই সব ডাইনোসরের তুলনায় মানুষ কত তুচ্ছ। তাদের নিঃশ্বাসেই বোধহয় মানুষ পোকামাকড়ের মতো উড়ে যেত, কিন্তু তবুও তারা দুনিয়ায় টিকে থাকতে পারেনি। একালের হাতি, গন্ডার, হিপো, সিংহ, ব্যাঘ্র, এমনকি ঘোড়া, মোষ, গরু পর্যন্ত গায়ের জোরে মানুষের চেয়ে ঢের বড়, কিন্তু তবু তারা মানুষকে ভয় করে এবং গোলামের মতো মানুষের সেবা করে। গায়ের জোরের অভাব মানুষ তার মস্তিষ্কের দ্বারা পূরণ করে নিয়েছে। শোনো, আমাদের হাতে যে বন্দুকগুলো আছে আর আমাদের ব্যাগে যে বোমাগুলো আছে, এগুলো দান করেছে মানুষের মস্তিষ্কই। আর যেসব জীবের পাল্লায় আমরা পড়েছিলুম তারা যতই ভয়ানক হোক না কেন, সভ্য মানুষের মস্তিষ্ক তাদের মাথায় নেই। তারা আমাদের ভয় করতে বাধ্য। রামহরি বিরক্ত স্বরে বলল, খোকাবাবু, বোমা টোমা তুমি আবার সঙ্গে করে এনেছো কেন? শেষকালে কি পুলিশের হাতে পড়বে? কুমার হেসে বলল, ভয় নেই রামহরি, তোমার কোনো ভয় নেই। দুষ্ট রাজবিদ্রোহীদের মতো আমরা যে মানুষ মারবার জন্য বোমা ছুড়ব না, পুলিশ তা জানে। পুলিশকে লুকিয়ে আমরা বোমা আনিনি, আমরা পুলিশের অনুমতি নিয়েই এসেছি। বিমল বলল, পূর্ব দিকে একটু একটু করে আলো ফুটছে। ভোর হতে আর দেরি বেশি নেই। সকাল পর্যন্ত বিশ্রাম করে তারপর আবার যাত্রা শুরু করা যাবে না হয়। বিমল, শুনতে পাচ্ছ? কাছেই কোথায় জলের শব্দ হচ্ছে। বোধহয় আমরা রঙ্গু নদীর তীরে এসে পড়েছি। এখন সেসব ভাবনা ভুলে ঘণ্টাখানেকের জন্য চোখ মুদে নাও। বাঘা ঠিক পাহারা দেবে। সকালের আলোয় সকলের ঘুম ভেঙে গেল। বিমল উঠে বসে চেয়ে দেখল তার চারদিকে শাল ও দেবদারু এবং আরও অনেক রকম গাছের ভিড়। গাছের তলায় তলায় লতাগুল্ম ভরা ঝোপঝাড়। নীল আকাশ দিয়ে সোনার জলের মতো সূর্যের আলো ঝরে পড়ছে। মিষ্টি বাতাসে পাখনা কাঁপিয়ে প্রজাপতিরা আনাগোনা করছে। দার্জিলিংয়ের চেয়ে এখানকার হাওয়া অনেক গরম। কালকের নিবিড় অন্ধকারে যে স্থানটা অনেক ভীষণ বলে মনে হচ্ছিল, আজকের ভোরের আলো তাকেই যেন পরম শান্তিপূর্ণ করে তুলেছে। বিমল ও কুমার তীক্ষ্ণ দৃষ্টিতে চারিদিকে পরীক্ষা করতে করতে এগিয়ে গেল। স্থানে স্থানে লতাগুল্ম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে আছে,
যেন তাদের উপর দিয়ে খুব ভারী কোনো জীব চলে গেছে। এক জায়গায় অনেকখানি পুরো রক্ত জমাট বেঁধে আছে। কুমার বলল, বিমল, আমাদের বন্দুক ছোড়া তাহলে একেবারে ব্যর্থ হয়নি। দেখো দেখো, এখানে রক্তমাখা সেই রকম মস্ত মস্ত পায়ের দাগও রয়েছে, যে দাগগুলো সামনে জঙ্গলের ভেতরে চলে গিয়েছে। আচম্বিতে পেছন থেকে শোনা গেল বাঘার বিষম চিৎকার। কুমার বলল, বাঘা তো নিশ্চিন্ত হয়ে ঘুমোচ্ছিল। আমি তাকে একটা গাছের গোড়ায় বেঁধে এসেছি। হঠাৎ কি দেখে সে চেঁচালে। দুজনে দ্রুত ফিরে এসে দেখল বাঘা ক্রমাগত চিৎকার করছে এবং শিকল বাঁধা অবস্থায় মাঝে মাঝে পেছনের দু পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে উঠছে। বিমল বলল, রামহরিও তো এখানেই শুয়েছিল। রামহরি কোথায় গেল? রামহরি, রামহরি! কিন্তু রামহরির কোনো সাড়া পাওয়া গেল না। কুমার ভয়ার্ত কণ্ঠে বলল, তবে কি তারা রামহরিকেও চুরি করে নিয়ে গেল? বিমল বলল, কুমার, বাঘাকে এগিয়ে দাও। শত্রু কোন দিকে গেছে বাঘা তা জানে। কুমার ও বিমলের আগে আগে বাঘা এগিয়ে চলল, মাটির উপরে নাক রেখে। কুমার বলল, বিমল, যে শত্রুদের পাল্লায় আমরা পড়েছি তাদের তুমি মানুষের চেয়ে তুচ্ছ মনে করো না। দেখো, এরা প্রায় আমাদের সম্মুখে থেকেই ওপরি ওপরি বিনয়বাবু আর রামহরিকে ধরে নিয়ে গেল, অথচ আমরা কিছুই জানতে পারলাম না। আমরা কি করছি না করছি সমস্তই ওরা তীক্ষ্ণ দৃষ্টিতে লক্ষ্য করছে, অথচ আমরা তাদের খোঁজে ঘুরে বেড়াচ্ছি অসহায় অন্ধের মতো। এইবারে আমাদের পালা বিমল, এইবারে আমাদের পালা। দাঁতে দাঁত চেপে বিমল বলল, দেখা যাক। তারা একটা ছোট নদীর ধারে এসে পড়ল। শিশুর মতো নাচতে নাচতে পাহাড়ের ঢালু গা বেয়ে স্বচ্ছ জলের ধারা তরতর করে বয়ে যাচ্ছে। নদীর ধারে এসে বাঘা থতমত খেয়ে দাঁড়িয়ে গেল। তারপর ব্যস্তভাবে ঘেউ ঘেউ করতে লাগলো, যেন সে বলতে চায় শত্রুর পায়ের গন্ধ জলে ডুবে গেছে। এখন আমায় কি করতে হবে বলো? বিমল বলল, আমরা রঙ্গু নদীর তীরে এসে পড়েছি, আর এটা রঙ্গিত নদীর একটি শাখা। এই জায়গাটা দার্জিলিং থেকে কত দূরে? এখান থেকে দার্জিলিং 11-12 মাইলের কম হবে না। আরও কিছু দূর এগুলেই আমরা সিকিম রাজ্যের সীমানায় গিয়ে পড়ব। এখন আমাদের উপায়? বাঘা তো শত্রুদের পায়ের গন্ধ হারিয়ে ফেলেছে। এখন আমরা কোন দিকে যাব? পায়ের গন্ধ বাঘা এই নদীর ধারে এসেই হারিয়ে ফেলেছে। এই দেখো, শত্রুদের পদচিহ্ন। তারা নদীর ওপারে গিয়ে উঠেছে। এই তো এতটুকু নদী, আমরা অনায়াসেই ওপারে যেতে পারবো। বলেই বিমল জলে নেমে পড়ল। তার সঙ্গে সঙ্গে নামলো বাঘাকে নিয়ে কুমারও। নদীর ওপারে উঠেই মাটির দিকে আঙুল দিয়ে দেখিয়ে বিমল বলল, এই দেখো, আবার সেই অমানুষিক পায়ের চিহ্ন। বাঘাও তক্ষুনি হারিয়ে যাওয়া গন্ধ আবার খুঁজে পেল। গা থেকে জল ঝেড়ে ফেলতে ফেলতে আবার সে ছুটে চলল। কিন্তু বিমল তার শিকল চেপে ধরে বলল, বাঘা দাঁড়া। কুমার, এখন আমাদের কত দূরে কতক্ষণ যেতে হবে কে তা জানে। পথে হয়তো জলও পাওয়া যাবে না। তাড়াতাড়ি এখানে বসে মুখে কিছু দিয়ে জল পান করে ফ্লাস্কে জল ভরে নিয়ে তারপর আবার শত্রুদের পিছনে ছুটবো, কি বলো? কুমার বলল, খেতে এখন আমার রুচি হচ্ছে না। খাবার ইচ্ছে আমারও নেই, কিন্তু শরীরের ওপর যে অত্যাচারটা হচ্ছে, না খেলে একটু পরেই সে যে ভেঙে পড়বে। খানকয় স্যান্ডউইচ আছে, টপ টপ করে খেয়ে ফেলো। এই নে বাঘা, তুইও নে। আবার তারা এগিয়ে চলল। সর্বাগ্রে বাঘা, তারপর কুমার, তারপর বিমল। খানিক পরে তারা পাহাড়ের যে অংশে এসে পড়ল, সেদিক দিয়ে মানুষের আনাগোনা করার কোনো চিহ্ন নেই। অন্তত মানুষের আনাগোনা করার কোনো চিহ্ন তাদের নজরে ঠেকল না। যদিও কোথাও মানুষের সাড়া বা চিহ্ন নেই, তবুও বনের ভেতর দিয়ে পথের মতো একটা কিছু রয়েছে বলেই তারা এখনো অগ্রসর হতে পারছিল। এখান দিয়ে চলতে চলতে যদিও বেত ও নানা কাটা গাছ দেহকে জড়িয়ে ধরে, ঝুলে পড়া গাছের ডালে মাথা ঠুকে যায়, ছোট বড় পাথরে প্রায় হোঁচট খেতে হয় এবং ঘাসের ভেতর থেকে বড় বড় যোগ বেরিয়ে পা কামড়ে ধরে। অগ্রসর হওয়ার পক্ষে এসবের চেয়ে বড় আর কোনো বাধা নেই। মাঝে মাঝে এক একটা বড় গাছ বা ঝোপ উপড়ে বা ভেঙে ফেলে কারা যেন আনাগোনার জন্য পথ সাফাই করে রেখেছে। এমনভাবে বড় বড় গাছগুলো উপড়ে ভেঙে ফেলা হয়েছে যে দেখলেই বোঝা যায় তা মানুষের কাজ নয়। যেসব অরণ্যে হাতির পাল চলাচল করে সেখানেই এমনভাবে ভাঙা বা উপড়ানো গাছ দেখা যায়। এখানে হাতিও নেই, মানুষও নেই,
তবুও পথ চলবার বাধা সরিয়ে রেখেছে কারা যেন। এই প্রশ্ন মনে জাগতেই কুমারের মনটা যেন শিউরে উঠল। বেচারা রামহরি, তার সাহস ও শক্তির অভাব নেই। মূর্তিমান মৃত্যুর সামনেও সে কতবার হাসি মুখে ছুটে গিয়েছে, কিন্তু এক ভূতের ভয়েই সর্বদা সে কাতর হয়ে পড়ে। কিন্তু তার অদ্ভুত প্রভুভক্তি এই ভূতের ভয়কেও মানে না। তাই এত বড় বিপদের মাঝেও সে তাদের ছেড়ে থাকতে পারেনি। কিন্তু এখন সে কোথায়? সে বেঁচে আছে কিনা কে জানে। একটা পাহাড়ের খানিকটা যেখানে পথের উপর ঝুঁকে আছে, সেইখানে বাঘা হঠাৎ ডান দিকে মোড় ফিরল। কুমারও সেই দিকে ফিরল এবং সঙ্গে সঙ্গে পেছন দিকে কি একটা শব্দ শুনেই চমকে উঠে আবার ফিরে দাঁড়াল। এবং তারপরই সে এক ভয়ানক দৃশ্য দেখল। ঝুঁকে পড়া পাহাড়ের ওপর থেকে প্রকাণ্ড অজগর সাপের মতো মোটা এবং কালো রোমশ একখানা হাত বিমলের মুখ ও গলা একসঙ্গে চেপে ধরে তার দেহটাকে তুলে নিয়ে যাচ্ছে। প্রথমটা কুমার বিস্ময়ে এত হতভম্ব হয়ে পড়ল যে ঠিক কাঠের পুতুলের মতোই আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইল। মানুষের হাতের মতন দেখতে কোনো হাত যে এত মস্ত হতে পারে, মানুষের স্বপ্নে বোধহয় তা কল্পনা করা অসম্ভব। একখানা মাত্র হাতের চেটোর ভেতরেই বিমলের গলা ও সমস্ত মুখখানা একেবারে ঢাকা পড়ে গিয়েছে। তার পর মুহূর্তেই বিমলের দেহ যখন চোখের আড়ালে চলে গেল, তখন কুমারের হুঁশ হল। কিন্তু বৃথা। তখন বিমল বা শত্রুর কোনো চিহ্ন নেই। কেবল ধূপ ধূপ করে ভারী পায়ের এক বন জঙ্গল ভাঙার শব্দ হল। তারপরেই আবার সব চুপচাপ। দুই চোখে অন্ধকার দেখতে দেখতে কুমার অবশ হয়ে সেখানেই বসে পড়ল। তার প্রাণ মন যেন উদ্ভ্রান্ত হয়ে গেল। খানিকক্ষণ সে কিছুই ভাবতে পারল না। অনেকক্ষণ পর তার মাথা একটু একটু করে পরিষ্কার হয়ে এলো। মৃণু তো সকলের আগে গিয়েছে, তারপর গেলেন বিনয়বাবু, তারপর রামহরি, তারপর বিমল। বাকি রইল এখন কেবল সে নিচে। কিন্তু তাকেও যে এখন ওই ভয়ঙ্কর অজ্ঞাতের কবলে গিয়ে পড়তে হবে না, তাই বা কে বলতে পারে। শোকে কুমারের মনটা একেবারে হু হু করে উঠল, কিন্তু সে জোর করে নিজের দুর্বলতা দমন করে ফেলল। এরকম অবস্থায় হাত পা গুটিয়ে অচল হয়ে বসে যারা শোক বা হাহাকার করে, তারা হচ্ছে পঙ্গু বা কাপুরুষ। কুমার কোনোদিনই সে দলে ভিড়বে না। তার আশেপাশে লুকিয়ে আছে যেসব জীব, তাদের অমানসিক কণ্ঠের চিৎকার সে শুনেছে, তাদের বিরাট পায়ের দাগও সে মাটির উপর দেখেছে, এবং তাদের একজনের অভাবিত একখানা হাতও এইমাত্র তার চোখের সম্মুখ দিয়ে অদৃশ্য হয়ে গেল। কুমার বেশ ভালো করেই বুঝতে পারল যে যাদের হাত পা ও কণ্ঠস্বর এমন ধারা, তাদের সামনে একাকী গিয়ে দাঁড়াবার চেষ্টা হবে কালবৈশাখী ঝড়ের বিরুদ্ধে একটা মাছির তুচ্ছ চেষ্টার মতোই হাস্যকর। এমন অবস্থায় কোনো সাহসী ও বলিষ্ঠ লোকও যদি প্রাণ হাতে করে ফিরে আসে, তাহলে কেউ তাকে কাপুরুষ বলতে পারবে না। এ কথাটাও তার মনে হলো, কিন্তু তখনই সে কথা ভুলে কুমার নিজের মনে মনেই বলল, মানুষের কাছে একটা ক্ষুদে লাল পিঁপড়ে কতটা নগণ্য। মানুষের একটা নিঃশ্বাসে সে উড়ে যায়, কিন্তু মানুষ যদি সেই তুচ্ছ লাল পিঁপড়ের গায়ে হাত দেয়, তাহলে মৃত্যু নিশ্চিত জেনেও সে মানুষকে আক্রমণ করতে একটুও ভয় পায় না। আমি ওই লাল পিঁপড়ের মতোই হতে চাই। বিমল যদি মারা পড়ে থাকে, তাহলে যে পৃথিবীতে বিমল নেই, আমিও সেখানে বেঁচে থাকতে চাই না। যে পথে বিনয়বাবু গেছেন, রামহরি গেছে, বিমল গেছে, আমিও যাব সে পথে। যদি প্রতিশোধ নিতে পারি, প্রতিশোধ নেব। যদি মৃত্যু আসে, মৃত্যুকে বরণ করব। কুমার উঠে দাঁড়ালো। বাঘাকে ধরে রাখা দায়। উপরকার পাহাড়ের যেখানে খানিক আগে শত্রু হস্ত আবির্ভূত হয়েছিল, বিষম গর্জন করতে করতে বাঘা এখন সেই দিকেই যেতে চায়। বারংবার হুমকি দিয়ে সে সামনের দিকে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু তারপরে এই শিকলে বাধা পেয়ে পেছনে দুপা ভর দিয়ে দাঁড়িয়ে ওঠে। সম্মুখের দুপায়ে যেন মহা আক্রোশে শূন্যকে আঁচড়াতে থাকে। কুমারের হাত থেকে শিকল খসে পড়ে আর কি, কিন্তু কুমার শিকলকে হাতে পরিয়ে ভালো করে ধরে রইল। সে বুঝল, এই ভয়াবহ দেশে একবার হাত ছাড়া হলে বাঘাকে আর খুঁজে পাওয়া যাবে না। এখন বাঘাই তার একমাত্র সঙ্গী। তার কাছ থেকে সে অনেক সাহায্যই প্রত্যাশা করে।
এ পথে এখন বাঘা তার শেষ বন্ধু। পাহাড়ের গা বেয়ে কুমার উপরে উঠতে লাগল। খানিক পরেই বিমল যেখানে অদৃশ্য হয়েছিল সেখানে গিয়ে উপস্থিত হল। কিন্তু সেখানে শত্রু বা মিত্র কারোরই কোনো চিহ্ন নেই। কুমার পায়ের তলার পাহাড়ের গা তীক্ষ্ণ নেত্রে পরীক্ষা করে দেখল, কিন্তু রক্তের দাগ না দেখে কতকটা আশ্বস্ত হল। সে এখন কি করবে, কোন দিকে যাবে? এখানে তো পথের বা বিপথেরও কোনো চিহ্ন নেই। যতদূর চোখ যায় গাছপালা জঙ্গল নিয়ে পাহাড়ের ঢালু গা ক্রমে উপরের দিকে উঠে গিয়েছে। কিন্তু কুমারকে কোন দিকে যেতে হবে বাঘাই আবার তা জানিয়ে দিল। এদিক ওদিকে মুখ ফিরিয়ে বাঘা যে কিসের গন্ধ পেল তা কেবল বাঘাই জানে। কিন্তু তারপরে এই মাটির উপরে মুখ নামিয়ে তাড়াতাড়ি সে আবার এগিয়ে চলল। একটু পরেই ঘন জঙ্গল তাদের যেন গিলে ফেলল। অল্প দূর অগ্রসর হয়েই জঙ্গলের ভেতরে আবার একটা পায়ে চলা পথ পাওয়া গেল। সে পথের উপরে বড় বড় গাছের ছায়া এবং দুধারে ঝোপঝাড়ও আছে বটে, কিন্তু পথটা যেখান দিয়ে গেছে সেখান থেকে ঝোপঝাড় কারা যেন যতটা সম্ভব সাফ করে রেখেছে। এইভাবে বাঘার সঙ্গে কুমার প্রায় ঘন্টা তিনেক পথ দিয়ে ক্রমাগত উপরে উঠতে লাগলো। কিন্তু সারা পথে কেবল দু চারটে বুনো কুকুর ছাড়া আর কোনো প্রাণীর সাক্ষাৎ পাওয়া গেল না। শত্রুরা এখনো লুকিয়ে তার উপর নজর রেখেছে কিনা সেটাও বুঝতে পারল না। বিপুল পরিশ্রমে তার শরীর তখন নেতিয়ে পড়েছে এবং এমন হাঁপ ধরেছে খানিকক্ষণ না জিরিয়ে নিলে আর চলা অসম্ভব। পথটা তখন একেবারে পাহাড়ের ধারে এসে পড়েছে। সেখান থেকে নিচের দিকে দেখাচ্ছে ছবির মতো। সেখানেই বসে পড়ে কুমার ফ্লাক্স থেকে জল পান করে আগেই নিজের প্রবল তৃষ্ণাকে শান্ত করল। বাঘাও করুণ ও প্রত্যাশী চোখে তার মুখের পানে তাকিয়ে আছে দেখে তাকেও জল পান করতে দিল। তারপর চারিদিকে তাকিয়ে দেখল সে কি দৃশ্য! একদিকে পর্বত সমুদ্রের প্রস্তরীভূত স্থির তরঙ্গদল দৃষ্টিসীমা জুড়ে আছে এবং তারপরেই কাঞ্চনজঙ্ঘার সুগভীর চিরতুষারের রাজ্য। আর একদিকে বনশ্যামল পাহাড়ের দেহ পৃথিবীর দিকে নেমে গিয়েছে এবং উজ্জ্বল রূপোর একটা সাপের মতো রঙ্গিত নদী একে বেঁকে খেলা করতে করতে কোথায় মিলিয়ে গেছে। এত দূর থেকে তার কলকল গীতিকা কানে আসে না। চারপাশে কাছে দূরে সরল ও সিন্দুর গাছেরা ভিড় করে দাঁড়িয়ে আছে। কোথাও ম্যাগনোলিয়া এবং কোথাও বা রোডোডেন্ড্রন ফুল ফুটে মর্তের সামনে স্বর্গের কল্পনা জাগিয়ে তুলেছে। কিন্তু এমন মোহনীয় সৌন্দর্য উপভোগ করার মতো চোখ ও সময় কুমারের তখন ছিল না এবং বাঘার এসবের কোনো দিকেই লক্ষ্য নেই। তার চেষ্টা কেবল এগিয়ে যাওয়ার জন্য। খানিকক্ষণ হাঁপ ছেড়ে কুমার আবার উঠে পড়ে অগ্রসর হল। ঘণ্টাখানেক পথ চলার পরেই দেখা গেল পথের সামনেই পাহাড়ের একটা উঁচু খাড়া গা দাঁড়িয়ে আছে। কুমার ভাবতে লাগলো, তাহলে এ পথটা কি এইখানেই গিয়ে শেষ হয়েছে? কিন্তু এখানে তো আর কোনো কিছুর চিহ্ন নেই। তবে কেউ ভুল পথে এসেছে? এত পরিশ্রম একেবারেই ব্যর্থ হবে। তবে খাড়া পাহাড়ের একদম কাছে এসে কুমার দেখল, না, পথ শেষ হয়নি। ওই খাড়া পাহাড়ের তলায় এক গুহা। পথটা তার ভেতরেই ঢুকে অদৃশ্য হয়ে গেছে। বাইরে থেকে উকিঝুঁকি মেরে কুমার গুহার ভেতরে কিছুই দেখতে পেল না। তার ভিতরে স্তম্ভিত হয়ে বিরাজ করছে কেবল নিচ্ছিদ্র অন্ধকার ও ভীষণ নিস্তব্ধতা। টর্চের আলো ফেলেও বোঝা গেল না গুহাটা কত বড় এবং তার ভেতরে কি আছে। বাঘা সেই গুহার ভেতরে ঢুকবার জন্য বিষম গোলমাল করতে লাগলো। বাঘার রকম দেখে কুমারেরও বুঝতে বাকি রইল না যে শত্রুরা ওই গুহার ভেতরেই আছে। এখন কি করা উচিত? গুহার বাইরে চুপচাপ দাঁড়িয়ে থেকেও কোনো লাভ নেই এবং গুহার ভেতরে ঢুকলেও হয়তো কোনো সুবিধাই হবে না। শত্রুরা হয়তো তার জন্যেই আনাচে কানাচে গা ঢাকা দিয়ে আছে। একবার সে ভেতরে গিয়ে ঢুকলেই পোকামাকড়ের মতো তাকে টিপে মেরে ফেলবে। কুমার বা হাতে বাঘার শিকল নিল। রিভলভারটা খাপ থেকে বের করে একবার পরীক্ষা করে দেখল। তারপর ডান হাতে টর্চটা নিয়ে গুহার ভিতরে প্রবেশ করল। বাইরের প্রখর আলো ছেড়ে গুহার ভিতরে গিয়ে ঢুকতেই
চতুর্দিকব্যাপী প্রবল ও বিপুল এক অন্ধকারে কুমার যেন প্রথমটা আচ্ছন্ন হয়ে গেল। তার টর্চের আলো বানে বিদ্ধ হয়ে অন্ধকারের অদৃশ্য আত্মা যেন নীরবে আর্তনাদ করে উঠল। সেখানকার অন্ধকার হয়তো জীবনে এই প্রথম আলোকের মুখ দেখল। টর্চের আলোক শিখা ক্রমে কম উজ্জ্বল হয়ে দূরে গিয়ে কোথায় হারিয়ে গেল। কুমার বুঝল এ বড় যে সে গুহা নয়। টর্চের মুখ ঘুরিয়ে ডাইনে বায়ে আলো ফেলে সে পরীক্ষা করে দেখল, কিন্তু কোনো দিকেই অন্ধকারের ঠই পাওয়া গেল না। এত বড় গুহা ও এত জমাট অন্ধকারের ভেতরে কোন দিকে যে যাওয়া উচিত সেটা আন্দাজ করতে না পেরে কুমার চুপ করে দাঁড়িয়ে রইল। কিন্তু বাঘার ঘ্রাণ শক্তি তাকে বলে দিল শত্রুরা কোন দিকে গেছে। শিকলের টান মেরে সে আবার একদিকে অগ্রসর হতে চাইল। অগত্যা কুমারকেও আবার বাঘার উপরেই নির্ভর করতে হলো। কিন্তু আগেকার মতো বাঘা এখন আর দ্রুত বেগে অগ্রসর হলো না। সে কয়েক পদ এগিয়ে যায়, আচমকা থমকে দাঁড়িয়ে পড়ে, এদিক ওদিকে তাকিয়ে কান খাড়া করে কি যেন শোনে এবং গড় গড় করে গজরাতে থাকে, যেন সে শত্রুর খোঁজ পেয়েছে। কিন্তু সেই ভীষণ অন্ধকারের রাজ্যে শত্রুরা যে কোথায় লুকিয়ে আছে অনেক চেষ্টা করেও কুমার তা আবিষ্কার করতে পারল না। অদ্ভুত সেই অন্ধকার গুহার স্তব্ধতা। বাদুরের মতো অন্ধকারের জীবের পাখনাও সেখানে ঝটপট করছে না। স্থির স্তব্ধতার মধ্যে নিঃশ্বাস যেন রুদ্ধ হয়ে আসে এবং নিজের পায়ের শব্দে নিজেরই গায়ে কাটা দেয়। কিন্তু বাঘার হাবভাবের অর্থ কুমার ভালোভাবেই জানে। যদিও শত্রুর কোনো চিহ্ন তার নজরে ঠেকল না, তবু এটুকু সে বেশ বুঝতে পারল বাঘা যখন এমন ছটফট করছে তখন শত্রুরা আর বেশি দূরে নেই। হয়তো কোনো আনাচে কানাচে গা ঢাকা দিয়ে তারা তার প্রত্যেক গতিবিধিই লক্ষ্য করছে। কিন্তু একটা বিষয় কুমারের কাছে অত্যন্ত রহস্যের বলে মনে হলো। অনেকের মুখেই শত্রুদের যে দানব মূর্তির কথা সে শ্রবণ করেছে এবং তাদের একজনের যে অমানসিক হাত সে সচক্ষে দর্শন করেছে, তাতে তো তাদের কাছে তার ক্ষুদ্র দেহকে নগণ্য বলেই মনে হয়। তার উপরেই অজানা শত্রু পুরীতে সে একা এবং একান্ত অসহায়। যখন তারা দলে ভারী ছিল, শত্রুরা তখনই বিনয়বাবু, রামহরি ও বিমলকে অনায়াসে হরণ করেছে এবং এত বড় তাদের বুকের পাটা যে আধুনিক সভ্যতার লীলাক্ষেত্র দার্জিলিংয়ে গিয়ে হানা দিতেও তারা ভয় পায় না। কিন্তু তারা এখনও কেন লুকিয়ে আছে? কেন তাকে আক্রমণ করছে না? এর কারণ কি? কিসের ভয়ে তারা সম্মুখে আসতে রাজি নয়? এমনই ভাবতে ভাবতে কুমার প্রায় আধ মাইল পথ এগিয়ে গেল। তখনও গুহা শেষ হলো না। এখনও বাঘা মাঝে মাঝে থমকে দাঁড়িয়ে পড়ে চাপা গর্জন করছে বটে, কিন্তু এখন তার ভাবভঙ্গিতে কুমার একটু নতুনত্ব লক্ষ্য করল। বাঘা তখন আর ডাইনে বায়ে বা সামনের দিকে তাকাচ্ছে না। বারবার দাঁড়িয়ে সে পেছন দিকে ফিরে দেখছে আর গর্জন করে উঠছে, যেন শত্রু আছে পেছন দিকেই। এই সময়ে কুমারের মনের ভেতরটা যে কিরকম করছিল তার বলবার নয়। আর একটা ব্যাপার তার নজরে পড়ল। টর্চের আলোতে সে দেখতে পেল তার ডাইনে আর বায়ে গুহার কালো পাথরে গা দেখা যাচ্ছে। তাহলে গুহাটা ক্রমেই সংকীর্ণ হয়ে আসছে। আরও খানিকটা এগোবার পর গুহার দুদিকের দেওয়াল আরও কাছে এগিয়ে এলো। এখন সে যেন একটা 1.5 চওড়া পথ দিয়ে অগ্রসর হচ্ছে। আরও কিছু পরে মনে হলো সামনের দিকে অন্ধকার যেন একটু পাতলা হয়ে এসেছে। কয়েক পা এগিয়ে আলো ফেলে দেখা গেল গুহাপথ সেখানে ডান দিকে মোড় ফিরেছে। মোড় ফিরেই কুমার সবিস্ময়ে দেখল গুহার পথ আবার ক্রমেই চওড়া এবং ঢালু হয়ে নিচের দিকে নেমে গিয়ে আর একটা বিরাট গুহার সৃষ্টি করেছে। এ গুহা অন্ধকার নয়, আলো আধারিতে এখানকার খানিকটা দেখা যাচ্ছে এবং খানিকটা দেখা যাচ্ছে না। সন্ধ্যার কিছু আগে পৃথিবী যেমন আবছায়ার মায়া ভরা হয়, এই নতুন গুহার ভেতরে ঠিক তেমন ধারাই আলো আর ছায়ার লীলা দেখা যাচ্ছে। এই আলো আধারির পরে একদিকে ঠিক আগেকার মতো নিরেট অন্ধকার বিরাজ করছে এবং আর একদিকে অনেক তফাতে ওপর থেকে একটা উজ্জ্বল আলোকের ঝর্ণা ঝরে পড়ছে। অর্থাৎ এখানে একদিক থেকে আসছে অন্ধকারের স্রোত এবং আর একদিক থেকে আসছে আলোকের ধারা। এই দুইয়ে মিলিয়ে এখানকার বিচিত্র আলো ছায়ার সৃষ্টি করেছে।
আচম্বিতে এই নতুন গুহার ভেতরে দূর থেকে নিবিড় অন্ধকারের দিক থেকে জেগে উঠল মানুষের মর্মভেদী আর্তনাদ। অত্যন্ত যন্ত্রণায় কে যেন তীক্ষ্ণ স্বরে কেঁদে উঠল। তারপরেই সব চুপচাপ। কার এ কান্না? নিশ্চয়ই বিমলের নয়, কারণ মৃত্যুর মুখে পড়লেও বিমল যে কোনোদিনই কাতরভাবে কাঁদবে না কুমার তা জানত। মঙ্গল গ্রহে ও ময়নামতির মায়াকাননে গিয়ে বিনয়বাবুর সাহসও সে দেখেছে। তিনিও এমন শিশুর মতন কাঁদবেন বলে মনে হয় না। তবে কি রামহরি বেচারাই এমনভাবে কেঁদে উঠল? অসম্ভব নয়। তার বুকের পাটা থাকলেও ভূতের বয়সে সব করতে পারে। হয়তো কল্পনায় ভূত দেখে সে কোকিয়ে উঠেছে। না, কল্পনাই বা বলি কেন, আজ সকালেই আমার চোখের সামনে যে হাতের বাঁধনে বিমল বন্দী হয়েছে সে কি মানুষের হাত? কিন্তু এ আর্তনাদ যারই হোক, তার উৎপত্তি কোথায় এবং কোন দিকে ভালো করে বোঝবার আগেই সেই আর্তনাদ থেমে গেল। কেবল গুহার বিরাট গর্তের মধ্যে সেই একই কণ্ঠের আর্তনাদ প্রতিধ্বনিত মহিমায় বহুজনের কান্নার মতো চারিদিকে অল্পক্ষণ তোলপাড় করে আবার নীরব হল। গুহার মধ্যে আবার অস্বাভাবিক নিস্তব্ধতা। নিজের হৃৎপিণ্ডের ধুপধুপুনি নিজের কানেই শোনা যায়। কুমার খানিকক্ষণ দাঁড়িয়ে অপেক্ষা করল, যদি আবার সেই কান্নার শব্দ শোনা যায়। কিন্তু কান্না আর শোনা গেল না। তখন কুমার বাঘাকে ডেকে শুধল, হ্যাঁ রে বাঘা, এবারে কোন দিকে যাব বল দেখি। বাঘা যেন মনিবের কথা বুঝতে পারল। সে একবার লেজ নাড়ল, একবার পিছন পানে চেয়ে গড় গড় করল, তারপর ফিরে পাহাড়ের ঢালু গা বেয়ে নিচের দিকে নামতে লাগল। বাঘার অনুসরণ করতে করতে কুমার নিজের মনে মনেই বলতে লাগলো, বাঘার বারবার পিছনে ফিরে তাকানোটা আমার মোটেই ভালো লাগছে না। শত্রুরা নিশ্চয়ই আমার পালাবার পথ বন্ধ করেছে। এখন সামনের দিকে এগুলো ছাড়া আমার আর কোনো উপায় নেই। প্রাণ নিয়ে ফিরবার কোনো আশাই দেখছি না। এখন মরবার আগে একবার খালি বিমলের মুখ দেখতে চাই। গুহার মেঝে এখন আর ঢালু নেই, সমতল। কুমার আলোকের সেই ঝর্ণার দিকে এগিয়ে চলল। চারিদিকে আগে অন্ধকারের বেড়াজাল, তারপর আবছায়ার মায়া, এবং তারই মাঝখানে সেই আলো নির্ঝর ঝরে পড়েছে, যেন দয়ালু আকাশের আশীর্বাদ। কি মিষ্টি সেই আলো! কুমার আন্দাজে বুঝল গুহার ছাদে নিশ্চয়ই কোথাও একটা বড় ফাঁকা আছে। হঠাৎ অনেক দূর থেকে অদ্ভুত এক শব্দ জেগে উঠল। কুমার চমকে উঠে আবার দাঁড়িয়ে পড়ল। বাঘাও উৎকণ্ঠ হয়ে শুনতে লাগল। শব্দটা প্রথমে অস্পষ্ট ছিল, তারপরেই ক্রমে স্পষ্ট হয়ে উঠল। তারপর শব্দটা যখন আরো কাছে এসে পড়ল, কুমারের গা তখন শিউরে উঠল। এই শব্দ যেন তার পরিচিত। কাল রাতেই সে যে এই শব্দ শুনেছে। এ যেন স্টিমার কু দিচ্ছে। একটা নয়, দুটো নয়, অনেকগুলো। যেন শত শত স্টিমার একসঙ্গে কু দিতে দিতে তার দিকেই এগিয়ে আসছে। সেই উদ্ভট ও ভয়ঙ্কর ঐক্যতান ক্রমেই তীক্ষ্ণ ও তীব্র হয়ে উঠে সমস্ত গুহাকে পরিপূর্ণ করে ফেলল, এবং তার সঙ্গে যোগ দিল চারিদিক থেকে অসংখ্য প্রতিধ্বনি। সেই শান্ত ও স্তব্ধ গুহা দেখতে দেখতে যেন এক শব্দময় নরক হয়ে উঠল। বাঘাও পাল্লা দিয়ে চেঁচাতে শুরু করলো, কিন্তু অনেকগুলো তোপের কাছে সে যেন একটা ধানি পটকার আওয়াজ মাত্র। এই ভয়াবহ গোলমালের হেতু বুঝতে না পেরে কুমার কিংকর্তব্য বিমূঢ়ের মতো দাঁড়িয়ে রইল খানিকক্ষণ। কিন্তু গোলমালটা ক্রমেই তার কাছে এসে পড়ল। আবছায়ার ভিতরে জেগে উঠল দলে দলে কতকগুলো সৃষ্টি ছাড়া অতি ভয়ঙ্কর মূর্তি। এত দূর থেকে তাদের ভালো করে দেখা যাচ্ছিল না বটে, কিন্তু তাদের অমানুষী দেহের বিশালতা যে বিস্ময়কর, এটুকু অনায়াসেই আন্দাজ করা যায়। কুমার তাড়াতাড়ি বাঘাকে টেনে নিয়ে যে পথে এসেছিল সেই দিকেই ফিরতে গেল, কিন্তু ফিরেই দেখল তার পালাবার পথ জুড়ে খানিক তফাতে তেমনই বীভৎস এবং তেমনই ভয়ঙ্কর অনেকগুলো অসুরের মূর্তি সারি সারি দাঁড়িয়ে আছে দুঃস্বপ্নের মতো। সে ফিরে আর একদিকে দৌড়ে গেল, কিন্তু বেশি দূর যেতে হলো না। সেখানেও অন্ধকারের ভেতর থেকে লম্বা লম্বা পা ফেলে এগিয়ে এলো আরও কয়েকজন মূর্তিমান বিভীষিকা। প্রত্যেক মূর্তির মাথাই হাতির মতো উঁচু। এতক্ষণ তারা সকলে আধারে গা ঢেকে ওত পেতেছিল,
এইবার সময় বুঝে চতুর্দিক থেকে আত্মপ্রকাশ করে তারা কুমারকে একেবারে ঘিরে ফেলল। বাঘাও আর চেঁচালো না, সেও যেন হতভম্ব হয়ে গেল। গুহার অন্ধকার এখন কুমারের চোখের ভেতরে এসে তার দৃষ্টিকেও অন্ধকার করে দিল। কি ভয়ানক! মাথায় হাতির সমান উঁচু, দেখতে মানুষের মতো, কিন্তু কি বিভীষণ আকৃতি। তাদের সর্বাঙ্গে গরিলার মতো কালো কালো লোম এবং তাদের ভাটার মতো চোখগুলো দিয়ে হিংস্র তীব্র দৃষ্টি বেরিয়ে এসে কুমারের স্তম্ভিত মনকে যেন দংশন করতে লাগল। সেই অমানসিক মানুষদের মধ্যে পুরুষও আছে, স্ত্রীলোকও আছে, কিন্তু সকলেই সম্পূর্ণ উলঙ্গ। কুমার লক্ষ্য করে দেখল দূর থেকে ষাঁড় বেঁধে অসংখ্য মূর্তি দ্রুতপদে এগিয়ে আসছে, ঠিক যেন মিছিলের মতো। সেই বিভৎস মূর্তিগুলোই হাত তুলে লাফাতে লাফাতে চিৎকার করছে, আর মনে হচ্ছে যেন অনেকগুলো স্টিমার একসঙ্গে কু দিচ্ছে। কোনো জীবের কণ্ঠ থেকে যে অমন তীক্ষ্ণ এবং উচ্চ আওয়াজ বেরোতে পারে সেটা ধারণা করাই অসম্ভব। কিন্তু কিসের মিছিল ওটা? প্রথমটা কুমার ভাবল হয়তো ওরা তাকেই আক্রমণ করতে আসছে, কিন্তু তারা যখন আরো কাছে এলো তখন বেশ বোঝা গেল ও দলের কারোরই দৃষ্টি কুমারের দিকে নেই। নিজেদের খেয়ালে তারা নিজেরাই মত্ত হয়ে আছে। চারিদিকের অন্ধকারের ভেতর থেকে এতক্ষণে আরো যেসব অপমূর্তি একে একে বেরিয়ে আসছিল, তারাও এখন যেন কুমারের অস্তিত্বের কথা একেবারেই ভুলে গেল। অত্যন্ত কৌতূহলের সঙ্গে সেই মিছিলের দিকে তাকিয়ে তারাও সবাই হাত পা ছুড়ে লাফাতে লাফাতে তেমন বিকট স্বরে চিৎকার জুড়ে দিল। এ কি ব্যাপার? কেন এত লম্ফজম্প? আর কেনই বা এত হট্টগোল? কুমার কিছুই বুঝতে পারল না বটে, কিন্তু আর একটা নতুন ব্যাপার আবিষ্কার করল। সেই বিরাট মিছিলের আগে আগে মিশমিশে কালো কি একটা জীব আসছে। কি জীব ওটা? কুকুর বলেই তো মনে হয়। কুমারের দৃষ্টি যখন মিছিল নিয়েই ব্যস্ত হয়ে আছে, তখন হঠাৎ একটা অভাবিত কাণ্ড ঘটল। এখানকার এই অদ্ভুত মানুষগুলোকে দেখে বাঘা এতক্ষণ ভাবাচেকা খেয়ে চুপ করে দাঁড়িয়েছিল বটে, কিন্তু নিজেদের জাতের নতুন একটা নমুনা দেখে তার সে ভাব আর রইল না। আচম্বিতে এক হ্যাচকা টান মেরে শিকল শুদ্ধ কুমারের হাত থেকে ছাড়িয়ে সে সেই মিছিলের কুকুরটার দিকে ছুটে গেল। এর জন্যে কুমার মোটেই প্রস্তুত ছিল না, কাজেই বাঘাকে সে নিবারণ করতে পারল না। তারপর কি যে হলো কিছুই বোঝা গেল না, কারণ সেই দানবগুলো চারিদিক থেকে ব্যস্তভাবে ছুটে এসে বাঘাকে একেবারে তার চোখের আড়াল করে দিল। কুমার বুঝল বাঘার আর কোনো আশাই নেই। এই ভয়াবহ জীবগুলোর কবল থেকে বাঘাকে সে আর কিছুতেই উদ্ধার করতে পারবে না। হঠাৎ আর একদিকে তার দৃষ্টি আকৃষ্ট হলো। একটা ভীষণ দানব মূর্তি তার দিকেই বেগে এগিয়ে আসছে। কুমার সাবধান হওয়ার আগেই সে তার ঘাড়ের উপর এসে পড়ল এবং তাকে ধরবার জন্য কুলোর মতো চ্যাটালো একখানা হাত তার দিকে বাড়িয়ে দিল। কুমার টপ করে মাটির উপর বসে পড়ল এবং সে অসম্ভব হাতের বাঁধনে ধরা পড়বার আগেই নিজের কোমরবন্ধ থেকে রিভলভারটা খুলে নিয়ে ৩-৪ বার গুলি বৃষ্টি করল। গুলি খেয়ে দানবটা ভীষণ আর্তনাদ করে কয়েক পা পিছিয়ে গেল এবং সেই ফাঁকে কুমার দিক বিদিক জ্ঞান হারিয়ে প্রাণপণে দৌড়াতে লাগল। দৌড়াতে দৌড়াতে কুমার আরও নিবিড় অন্ধকারের ভেতর এসে পড়ল। দৌড়ে কোথায় যাচ্ছে সে তা বুঝতে পারল না বটে, কিন্তু তার পেছনে পেছনে মাটির উপরে ভারী ভারী পা ফেলে সেই আহত ও ক্রুদ্ধ দানবটা যে ধেয়ে আসছে, এটা তার আর জানতে বাকি রইল না। আচম্বিতে কুমারের পায়ের তলা থেকে মাটি যেন সরে গেল। দুই হাতে অন্ধকার শূন্যকে আঁকড়ে ধরার জন্য সে একবার বিফল চেষ্টা করল এবং পর মুহূর্তে কঠিন পাথরের গায়ে আছড়ে পড়ে জ্ঞান হারিয়ে ফেলল। কতক্ষণ পরে তার জ্ঞান হলো সে তা জানে না, কিন্তু চোখ খুলে সে আবার দেখল তেমনই ছিদ্রহীন অন্ধকার চারিদিকে, আবার সমাধির মতো স্তব্ধতা। দানবদের কোনো সাড়াই আর কানে আসে না। এদিকে ওদিকে হাত বুলিয়ে অনুভবে বুঝল সে পাহাড়ের গায়েই শুয়ে আছে। আস্তে আস্তে উঠে বসল। ২-৪ বার হাত নেড়ে চেড়ে দেখল তার দেহের কোনো জায়গায় ভেঙে গেছে কিনা। হঠাৎ সে চমকে উঠল। অন্ধকারে পায়ের শব্দ হচ্ছে।
কুমার এক লাফে দাঁড়িয়ে উঠেই শুনল, কুমার, তোমার কি বেশি চোট লেগেছে? এই যে বিনয়বাবুর গলা। বিপুল বিস্ময়ে কুমার বলে উঠল, বিনয়বাবু, আপনি? হ্যাঁ কুমার, আমিও এখানে আছি কুমার। হ্যাঁ বিমল, তুমি তাহলে বেঁচে আছো? হ্যাঁ ভাই, আমি বেঁচে আছি, রামহরিও বেঁচে আছে, আরও অনেকেই বেঁচে আছে, কিন্তু আর বেশি দিন কারুকেই বাঁচতে হবে না। দিনে দিনে আমাদের দল থেকে ক্রমেই লোক কমে যাচ্ছে। মৃত্যুর স্বপ্ন দেখতে দেখতে আমরা বেঁচে আছি। কি বলছো বিমল? তোমার কথা যে আমি কিছুই বুঝতে পারছি না। একে একে সব কথাই শুনতে পাবে, আগে তোমার কথাই বলো। কুমার নিজের সব কথা বিমলের কাছে বলে জিজ্ঞাসা করল, কিন্তু তোমরা সবাই কেমন করে এখানে এসে মিললে? আমাদের ইচ্ছায় এ মিলন হয়নি, এ মিলন ঘটিয়েছে শত্রুরাই। বিমল, তোমার কথা আমার কাছে হেয়ালির মতন লাগছে, আমাকে সব বুঝিয়ে দাও। এর মধ্যে বোঝাবুঝির কিছু নেই কুমার। কাদের হাতে আমরা বন্দী হয়েছি তা তুমি জানো, কখন আমরা বন্দী হয়েছি তাও তুমি জানো, এখন আমরা কোথায় আছি তাও তোমার কিন্তু অজানা নয়। না বিমল, এখন আমরা কোথায় আছি তা আমার জানা নেই। চারিদিকে যে ঘুটঘুটে অন্ধকার। বিমল বলল, এটা একটি মস্ত বড় লম্বা চওড়া গর্ত। বিনয়বাবু বললেন, আর এই গর্তটা হচ্ছে আমাদের শত্রুদের বন্দিশালা। বন্দিশালা? হ্যাঁ, শত্রুরা আমাদের এখানে বন্দি করে রেখেছে। তুমি যেচে এই কারাগারে এসে ঢুকেছ। এর চারিদিকে খাড়া পাথরের উঁচু দেওয়াল, এখান থেকে পালাবার কোনো উপায় নেই। একটু তফাৎ থেকে রামহরির কাতর কণ্ঠ শোনা গেল, ভূতের জেলখানা? বাবা মহাদেব, রোজ তোমার পুজো করি, এই কি তোমার মনে ছিল বাবা? কুমার বলল, তাহলে শত্রুরা তোমাদের সকলকে একে একে ধরে এনে এইখানে বন্ধ করে রেখেছে? বিমল বলল, হ্যাঁ, খালি আমরাই নই, আমাদের সঙ্গে গর্তের মধ্যে আরও অনেক পাহাড়ি লোকও বন্দী হয়ে আছে। দার্জিলিং আর হিমালয়ে নানান জায়গা থেকে তাদের ধরে আনা হয়েছে, বুঝলে? এর মধ্যে মৃণু নেই? না, মৃণু কেন, এই গর্তের ভেতরে কোনো মেয়েই নেই। তবে মেয়েদের জন্য আলাদা বন্দিশালা আছে কিনা সেটা জানি না। এ যে এক অদ্ভুত রহস্য। আমাদের বন্দি করে রাখলে এদের কি উপকার হবে? তা জানি না, কিন্তু বন্দি পাহাড়িদের মুখে শুনলাম প্রতি সপ্তাহে একজন করে বন্দিকে ওরা গর্ত থেকে বার করে নিয়ে যায়। যে বাইরে যায় সে নাকি আর ফেরে না। কুমার, এই ব্যাপার থেকে তুমি কিন্তু অনেক কিছুই অনুমান করতে পারো। কুমার শিউরে উঠে বলল, কি ভয়ানক! ওরা কি তবে প্রতি সপ্তাহে একজন করে মানুষকে হত্যা করে? আমারও তো তাই বিশ্বাস। হঠাৎ একদিন তোমার কি আমার পালা আসবে? এসো, সেজন্য আমরা আগে থেকেই প্রস্তুত হয়ে থাকি। সে কি বিমল, আমরা কি কোনো বাধা দিতে পারি না? না, সিংহের সামনে ভেড়া যেমন অসহায়, ওদের সামনে আমরাও তেমনি। ওদের চেহারা তুমিও দেখেছো, আমিও দেখেছি। ওদের একটা কোড়ে আঙুলের আঘাতেই আমাদের দফা রফা হয়ে যেতে পারে। বাধা দিয়ে কি লাভ? কুমার কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, ওরা কে বিমল? রূপকথার বা আরব্য উপন্যাসে দৈত্য দানবের কথা পড়েছি, কিন্তু তারা কি সত্যিই পৃথিবীর বাসিন্দা? কুমারের আরো কাছে সরে এসে বিমল বলল, কুমার, তাহলে শোনো, আরব্য উপন্যাসে দৈত্য দানবরা সত্যি কি মিথ্যে তা আমি বলতে পারবো না, কিন্তু পৃথিবীতে একসময় যে দৈত্যের মতন প্রকাণ্ড মানুষ ছিল এ কথা আমি মনে মনে বিশ্বাস করি। মাঝে মাঝে সে প্রমাণও পাওয়া যায়। তুমি কি জানো না, এই ভারতবর্ষেই কাটনির কাছে একটি 31 ফুট 6 ইঞ্চি লম্বা বিরাট কঙ্কাল পাওয়া গেছে। তার পা দুটোই কিন্তু 10 ফুট করে লম্বা। সে কঙ্কালটা প্রায় মানুষের কঙ্কালের মতোই দেখতে। আর রামগড়ের রাজার প্রাসাদে কঙ্কালটা রাখা হয়েছে। আমি স্টেটসম্যানে এই খবরটা পড়েছি। বিনয়বাবু বললেন, দেখো, দার্জিলিংয়ে সুরেনবাবুর কাছে গিয়ে যেদিন ইন্ডিয়ান ডেলি নিউজের ওই পুরনো ফাইলে হিমালয়ের ওই রহস্যময়ের জীবের কথা পড়লুম, সেই দিন থেকে অনেক কথাই আমার মনে হচ্ছে। এর আগেও কোনো কোনো ভ্রমণ কাহিনীতে আমি ওই হিমালয়ের ঘৃণ্য তুষার মানবের কথা পড়েছি। ইন্ডিয়ান ডেলি নিউজে হয়তো তাদেরই কথা বেরিয়েছে, কিন্তু আসলে কে তারা? তারা কি সত্যিই মানুষ, না মানুষের মতো দেখতে অন্য কোনো জীব? আধুনিক পণ্ডিতদের নতুন নতুন আবিষ্কারের ভিতর খুঁজলে হয়তো এ প্রশ্নের একটা সদুত্তর পাওয়া যেতেই পারে। কুমার শুধল, আমাদের চেয়ে আপনার পড়াশোনা ঢের বেশি। আপনি কোনো সদুত্তর পেয়েছেন কি?
সে বিষয়ে আমি নিজে জোর করে কিছু বলতে চাই না, তবে পণ্ডিতদের আবিষ্কারের কথা আমি তোমাদের কাছে বলতে পারি। শোনো, পণ্ডিতদের মতে এখন যেখানে হিমালয় পর্বত আছে, অনেক লক্ষ বছর আগে মহাসাগরের অগাধ জল সেখানে খেলা করত। কারণ আধুনিক হিমালয়ের উপরে অসংখ্য সামুদ্রিক জীবের শিলাভূত কঙ্কাল বা দেহাবশেষ অর্থাৎ ফসিল পাওয়া গিয়েছে। হিমালয়ের আশেপাশে যেসব দেশ আছে এখনো ধীরে ধীরে তারা ক্রমেই উঁচু হয়ে উঠছে। হিসেব করে দেখা গেছে কাশীধামের উত্তর দিকের ভূমি এখনো প্রতি শতাব্দীতে 6 ফুট করে উঁচু হয়ে উঠছে। হিমালয়ের ঊর্ধ্বভাগ থেকে রাশি রাশি পচা গাছপাতা ও অন্যান্য আজেবাজে জিনিস পাহাড়ের দুপাশ ধরে নেমে জমা হয়ে থাকত। কালে সেই সব জায়গা স্তন্যপায়ী প্রাণীদের অর্থাৎ ম্যামালসদের বিচরণ ক্ষেত্র হয়ে ওঠে। এখানে তাই আজও এত ওই আদিম জীবজন্তু শিলীভূত কঙ্কাল পাওয়া যায় যে পণ্ডিতেরা এই জায়গাটাকে সেকেলে জীবদের গোরস্থান বলে ডেকে থাকেন। কিছুদিন আগে ইয়েল নর্থ ইন্ডিয়া এক্সপেডিশনের পণ্ডিতরা উত্তর ভারত থেকে অনেক নতুন তথ্য আবিষ্কার করেছেন। তার মধ্যে প্রধান হচ্ছে মানুষের মতো দেখতে এক নতুন জাতের বানরের অস্তিত্ব। ওই অভিযানের দলপতি ছিলেন অধ্যাপক হেলমাউন্ট ডি টেরা সাহেব। উত্তর ভারতবর্ষে 1 বৎসর কাল তিনি অনেক অনুসন্ধান ও পরীক্ষা করেছেন। তার পরীক্ষার ফলে যেসব ওই দেহাবশেষ পাওয়া গেছে তাদের মধ্যে কোনো কোনোটিকে তো ওই প্রায় অবিকল মানুষের মতো দেখতে। অন্তত গরিলা, ওরাংউটাং বা শিম্পাঞ্জি বানরদের সঙ্গে তাদের দেহের গড়ন কোনোভাবেই মেলে না। এই রকম 2 জাতের অজানা জীবের নাম দেওয়া হয়েছে র্যামফিথাস ও সুগারফিথাস। নাম শুনলেই তোমরা বুঝতে পারবে যে রামচন্দ্র ও সুগ্রীবের নাম অনুসারেই তাদের নামকরণ করা হয়েছে। পণ্ডিতদের মতে উত্তর ভারতে প্রাপ্ত এই সব জীবের কোনো কোনোটিতে মস্তিষ্ক ওই গরিলা প্রভৃতি সমস্ত মানবজাতির জীবের মস্তিষ্কের চেয়ে উন্নত। তাদের মস্তিষ্কের শক্তি ছিল অনেকটাই ওই মানুষের কাছাকাছি। কে বলতে পারে ওই সব জীবের কোনো জাতি এখনো হিমালয়ের কোনো গোপন প্রান্তে বিদ্যমান নেই? তারা সভ্যতার সংস্পর্শে আসবার সুযোগ পায়নি বলে আধুনিক মানুষ তাদের খবর রাখে না। কিন্তু আমরা জানি না বলে যে তারা বেঁচে নেই এমন কথা কিছুতেই মনে করা চলে না। হয়তো তারা বেঁচে আছে এবং হয়তো তারা সভ্য না হয়েও ওই মস্তিষ্কের শক্তিতে আগেকার চেয়ে উন্নত হয়ে উঠেছে। বিমল, কুমার, আমি যা জানি আর মনে করি সব তোমাদের কাছে খুলে বললুম। তবে আমার অনুমানই সত্য বলে তোমরা গ্রহণ নাও করতে পারো। বিমল বলল, তাহলে আপনার মনে হচ্ছে মানুষের মতন দেখতে বানর জাতীয় দানবরাই কি আমাদের সকলকে বন্দি করে রেখেছে? বিনয়বাবু মৃদুস্বরে জবাব দিলেন, বললুম তো, এটা আমার মত নয়, আমার অনুমান মাত্র। কুমার বাহুকেই বালিশে পরিণত করে কঠিন পাথরের উপরে চিত হয়ে শুয়ে আকাশ পাতাল ভাবছে। বিমল প্রভৃতির মুখেও কোনো কথা নেই। চারিদিক যেমন স্তব্ধ তেমনি অন্ধকার। হঠাৎ কুমারের মনে হলো অন্ধকারের বুক ছেদা করে যেন ছোট্ট একটা আলো শিশু কাঁপতে কাঁপতে হেসে উঠল। প্রথমটা কুমার ভাবল তার চোখের ভুল, কিন্তু ধড়মড়িয়ে উঠে বসে ভালো করে চেয়ে সে বুঝল সে আলো একটা মশালের আলো। গর্তের উঁচু পাড়ের ধারে দাঁড়িয়ে কেউ মশাল হাতে নিয়ে কি দেখছে। মশালের তলায় একখানি অস্পষ্ট মুখও দেখা গেল। কুমারের মনে হলো সে মুখ যেন তার মতোই সাধারণ মানুষের মুখ। কে যেন উপর থেকে চাপা অথচ স্পষ্ট গলায় ডাকল, কুমার বাবু, কুমার বাবু। এ যে নারীর কণ্ঠস্বর। নিজের কানের উপরে কুমারের অবিশ্বাস হলো। এই রাক্ষসের মুল্লুকে মানুষের মেয়ে। কেবল কি মানুষের মেয়ে? এ মেয়ে যে তারই নাম ধরে ডাকছে। কুমার ভাবল হয়তো সে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে, কিন্তু না, আবার উপর থেকে চাপা গলায় আওয়াজ এলো, কুমার বাবু। এবারে কুমার আর চুপ করে থাকতে পারল না। চাপা গলায় উত্তর দিল, কে? ওপর থেকে সাড়া এলো, ঠিক আমার নিচে এসে দাঁড়ান।
কুমার কথা মতো কাজ করলো। এইটে নিন। কুমারের ঠিক পাশেই খট করে কি একটা শব্দ হলো। গর্তের তলায় হাত বুলিয়ে কুমার জিনিসটা তুলে নিল। অন্ধকারেই অনুভবে বুঝল একখণ্ড পাথরের সঙ্গে কয়েক টুকরো কাগজ। ওপরে মুখ তুলে দেখল সেখানে আর মশালের আলো নেই। কুমার আস্তে আস্তে ডাকল, বিমল। বিমল বলল, হ্যাঁ, আমরাও সব দেখেছি এবং সব শুনেওছি। বিনয়বাবু বললেন, কুমার, তুমি মৃণুকে চিনতে পারলে না? কুমার সবিস্ময়ে বলল, যে আমাকে ডাকলে সে কি মৃণু? আপনি চিনতে পেরেছেন? বাপের চোখ নিজের সন্তানকে চিনতে পারবে না? কিন্তু কি আশ্চর্য, যার খোঁজে এত দুরাশা, তাকে পেয়েও আপনি তার সঙ্গে একটা কথাও কইলেন না। দীর্ঘশ্বাস ফেলে বিনয়বাবু বললেন, কত কষ্ট করে যে নিজেকে সামলেছি তা কেবল আমিই জানি কুমার। কিন্তু কি করব বলো, যখন দেখলুম এই শত্রুপুরীতে আমার মেয়ে ওই ভয়ে ভয়ে চাপা গলায় তোমাকেই ডাকছে, তখন নিজের মনের আবেগ জোর করে দমন না করলে মৃণুকে হয়তো বিপদে ফেলা হতো। বিমল বলল, দেখুন বিনয়বাবু, আমার বিশ্বাস আপনি আর আমি যে আছি মৃণু তা জানে না। খুব সম্ভব কেবল কুমারকেই সে দেখতে পেয়েছে, তাই তাকে ছাড়া আর কাউকে ডাকেনি। বোধহয় তোমার কথাই ঠিক। কুমার বলল, মৃণু কতগুলো টুকরো কাগজ দিয়ে গেল, নিশ্চয়ই তাতে কিছু লেখা আছে। কিন্তু এই অন্ধকারে কেমন করে পড়ব? আমার টর্চ গর্তে পড়বার সময় ভেঙে গেছে। বিনয়বাবু বললেন, কাল আমি দেখেছি পাহাড়ের এক ফাটল দিয়ে কোনো এক সময় এই গর্তের ভিতরে সূর্যরশ্মির একটা রেখা কিছুক্ষণের জন্য এসে পড়ে। আজও নিশ্চয়ই সেই আলোটুকু পাওয়া যাবে, অপেক্ষা করো। উপর থেকে সূর্যের একটা কিরণ তীর নিবিড় অন্ধকারের বুক বিদ্ধ করে গর্তের পাথুরে মেঝের উপরে এসে পড়ল। বিনয়বাবু বললেন, কুমার, চটপট কাজ সেরে নাও, এ আলো এক্ষুনি পালাবে। সূর্যরশ্মির সামনে কাগজের টুকরোগুলো ধরে কুমার দেখল একখানা ছোট ডায়েরি থেকে সেগুলো ছিঁড়ে নেওয়া হয়েছে। বোধহয় দানবদের হাতে ধরা পড়বার সময় ডায়েরিখানা মৃণুর কাছেই ছিল। ডায়েরির ছেঁড়া কাগজে পেন্সিল দিয়ে লেখা রয়েছে, কুমারবাবু, কি করে ধরা পড়েছি সে কথা যদি দিন পাই তবে বলবো, কারণ আমার স্থান ও সময় দুই অল্প। তবে আপনিও যখন এদের হাতে ধরা পড়েছেন, তখন এরা যে কে ও কি প্রকৃতির জীব সেটা বোধহয় এতক্ষণে বুঝতে পেরেছেন। যাদের কাছে আমি আছি তারা মানুষ কিনা আমি জানি না, তবে তাদের মুখ আর দেহ মানুষের মতনই দেখতে বটে। এরা পরস্পরের সঙ্গে যখন কথা কয় তখন এদের ভাষাও আছে, কিন্তু এদের ভাষায় কথার সংখ্যা খুবই কম। কেবল ভাষা নয়, এদের একটা ধর্মও আছে। সে ধর্মের বিশেষ কিছুই আমি জানি না বটে, কিন্তু এরা যে সেই ধর্মের বিধি পালন করার জন্যেই নানা জায়গা থেকে মানুষ ধরে আনে, এটুকু আমি বেশ বুঝতে পেরেছি। কুমারবাবু, আপনি শুনলে অবাক হবেন, এদের প্রধান দেবতা হচ্ছে কুকুর। আর আমি কে জানেন? কুকুর দেবতার প্রধান পূজারিণী। আমার এখানে আদর যত্নের কোনো অভাব নেই। সবাই আমাকে ভয় ভক্তি করে বোধহয়, কিন্তু এরা সর্বদাই আমাকে চোখে চোখে রাখে, পাছে আমি কোথাও পালিয়ে যাই। সেজন্য চারিদিকে কড়া পাহারার ব্যবস্থা আছে। আমি থাকবার জন্যে এরা একটা আলাদা গুহারও ব্যবস্থা করেছে। সে গুহার ভেতরকার কোনো কোনো আসবাব ও জামা কাপড় আর আগেও দেওয়ালে আজে বাজে জিনিস দিয়ে আঁকা ছবি দেখে আমার মনে হয় আমার আগেও অন্য পূজারিণী ছিল, এবং সেও আমার মতো কোনো মানুষেরই মেয়ে। বোধহয় এদের দেশে মানুষের মেয়ে ছাড়া আর কেউ পূজারিণী হতে পারে না। একজন পূজারিণীর মৃত্যু হলে মানুষের দেশ থেকে আবার একজন মেয়েকে বন্দি করে আনা হয়। প্রতি সপ্তাহে একদিন করে বিশেষ পুজোরও ব্যবস্থা আছে। এখানকার আলো ঝর্ণার ওপাশে আছে মস্ত এক নদী। সে নদী অত্যন্ত গভীর। এদেশের কেউ সাঁতার জানে না বলে সে নদীতে ভয়ে কেউ নামে না। এদের ইঙ্গিতে যতটুকু বুঝেছি, সে নদীর নাকি আদি অন্ত নেই। প্রতি সপ্তাহে বিশেষ পুজোর দিনে কুকুর দেবতাকে নিয়ে আমাকে সেই নদীর ধারে যেতে হয়।
আর আমার সঙ্গে সঙ্গে আগে পিছে চলে দলে দলে এখানকার যত না রাক্ষস, না মানুষ, না বানর জীব, নাচতে নাচতে, চেঁচাতে চেঁচাতে। নদীর জলে কুকুর দেবতাকে স্নান করিয়ে আবার ফিরে আসি, এবং তারপর যা হয় সে কথা আর বলবার নয়। কুমারবাবু, এরা মানুষ চুরি করে আনে কেন তা জানেন? কুকুর দেবতার সামনে নরবলি দেওয়ার জন্যে। বলির পরে সেই মানুষের মাংস এরা সবাই ভক্ষণ করে। চোখের সামনে ভীষণ দৃশ্য দেখে আমার যে কি অবস্থা হয় সেটা আপনি অনায়াসেই কল্পনা করতে পারবেন। এমনই এক বিশেষ পুজোর দিনে নদীর ধার থেকে ফিরে আসছি। আচম্বিতে কোথা থেকে মস্ত বড় একটা কুকুর এসে এখানকার কুকুর দেবতার উপরে ঝাঁপিয়ে পড়ল। তারপর দুই কুকুরে ভীষণ ঝটাপটি লেগে গেল। এখানকার কুকুরটা দেবতা হয়েও জিততে পারলে না। নতুন কুকুরের কামড়ে ক্ষত বিক্ষত হয়ে রক্তাক্ত দেহেই কেউ কেউ করে কাঁদতে কাঁদতে ল্যাজ গুটিয়ে কোথায় পালিয়ে গেল। নতুন কুকুরটা আমার কাছে এসে মনের খুশিতে ল্যাজ নাড়তে লাগলো। তখন একটু আশ্চর্য হয়ে ভালো করে চেয়ে দেখি সে আমাদেরই বাঘা। বাঘা এখানে কেমন করে এলো? আমি অবাক হয়ে ভাবতে ভাবতে চোখ তুলে আপনাকে দেখতে পেল। তখন আসল ব্যাপারটা বুঝতে আমার আর দেরি হলো না। আপনিও এদের কাছে বন্দী হয়েছেন। বিজয়ী বাঘার বিক্রম দেখে এরা ভারী আনন্দিত হয়েছে। পরাজিত কুকুরটাকে তাড়িয়ে দিয়ে বাঘাকেই এরা দেবতা বলে মেনে নিয়েছে। বাঘার পুজো করতে হবে। কুমারবাবু, এখন আমার কি উপায় হবে? এই ভীষণ দেশ ছেড়ে আর কি আমরা স্বদেশে ফিরতে পারবো না? আমাকে হারিয়ে না জানি আমার বাবার অবস্থা কি হয়েছে। আজ বলি নরমাংস খেয়ে এরা সারা রাত উৎসব করবে। কাল সকালে এরা অনেকেই ঘুমিয়ে পড়বে। যারা পাহারা দেবে তারা বিশেষ কেউ সজাগ থাকবে না। সেই সময় আমি আবার চুপি চুপি আপনার গর্তের ধারে, এখানে একরকম শক্ত লতা পাওয়া যায়, তাই দিয়ে আমি এক গাছা লম্বা ও মোটা দড়ি তৈরি করেছি। গর্তের ভিতর সেই দড়ি ঝুলিয়ে দিলে হয়তো আপনি উপরেও উঠে আসতে পারবেন। আমার অদৃষ্টে কি আছে আমি তো জানি না, কিন্তু কাল আমরা মুক্তি লাভের চেষ্টা করবই। তারপর কপালে যা থাকে তাই হবে। আপনি প্রস্তুত হয়ে থাকবেন। ইতি মৃণু। পত্রপাঠ শেষ হল। বিনয়বাবু একটা দীর্ঘশ্বাস ত্যাগ করে বললেন, এতদিন পরে আমার হারানো মেয়েকে পেয়ে মনে খুব আনন্দ হচ্ছে বটে, কিন্তু এই আনন্দের কোনো দাম নেই। কুমার বলল, কেন বিনয়বাবু? মৃণু তো খুব সুখবরই দিয়েছে। কাল সকালে সে লতা দিয়ে দড়ি তৈরি করে আনবে বলেছে। আমাদের আর এই অন্ধকূপে পচে মরতে হবে না। দুঃখের হাসি এসে বিনয়বাবু বললেন, কিন্তু দড়ি বেয়ে ওপরে উঠলেও তো আমরা এই অন্ধকূপের গর্ভ থেকে কিছুতেই বেরোতে পারবো না। অন্ধের মতো এর ভেতরে এসে ঢুকেছি, কিন্তু বেরোবার পথ খুঁজে পাবো কেমন করে? কুমার খানিকক্ষণ ভেবে বলল, ভালোই ভালোই যদি বেরোতে না পারি, আমরা ওই দানবদের সঙ্গে যুদ্ধ করব। তাতে কোনোই লাভ হবে না, যুদ্ধে হেরে মরবো আমরাই। তাদের ভয় দেখিয়ে জিতে যেতেও পারি। আমাদের কাছে 3টে বন্দুক আর 3টে রিভলভার আছে। তাদের শক্তি বড় অল্প নয়। রামহরি বলল, তোমরা একটা বন্দুক আমাকে দিও তো, অন্তত একটা ভূতকে বধ করে তবে আমি মরব। বিনয়বাবু বললেন, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। হ্যাঁ, ভালো কথা, এই গর্তে আরো অনেক মানুষ রয়েছে, এদের কি উপায় হবে? কুমার বলল, কেন, ওরাও আমাদের সঙ্গে যাবে। ওদের সঙ্গে নিলে আমাদের লোকবল বাড়বে। ছাই বাড়বে। দেখছো না ভয়েরা কিরকম নির্জীব হয়ে পড়েছে। কাপুরুষ কোনো কাজেই লাগে না। বিমল, তুমি যে বড় কথা কইছো না। বিমল বলল, আমি ভাবছি। কি ভাবছো? মৃণু চিঠিতে লিখেছে আলো ঝর্ণার ওপাশে আছে মস্ত এক নদী। আমি সেই নদীর কথাই ভাবছি। এখন কি নদী টদি নিয়ে মাথা ঘামানো উচিত? আগে নিজের মাথা কি করে বাঁচবে সেই কথাই ভাবো। কুমার, আমি মাথা বাঁচাবার কথাই ভাবছি। তোমার বন্দুক টন্দুক বিশেষ কাজে লাগবে না, ওই নদীই আমাদের মাথা বাঁচাবে।
কুমার আশ্চর্য হয়ে বলল, কি রকম? আমরা পাহাড়ের ওপরে আছি। এখানে যদি কোনো মস্ত নদী থাকেও তবে তা নিশ্চয়ই পাহাড়ের গা বেয়ে নিচের দিকে নেমে গেছে। এই অন্ধকূপেরই ভেতর থেকে বেরিয়ে গেছে। কেমন, তাই নয় কি? তারপর? মৃণু লিখেছে এদেশের কেউ সাঁতার জানে না বলে সে নদীতে ভয়ে কেউ নামে না। এর চেয়ে ভালো খবর আর কি আছে? তুমি কি বুঝতে পারছো? কুমার হঠাৎ বিপুল আনন্দে এক লাফ মেরে বলল, বুঝেছি, আর বলতে হবে না। আমি কি বোকা! এতক্ষণ এই সহজ কথাটাও আমার মাথায় ঢোকেনি। এই গর্তের ওপরে উঠে কোনো গতিকে একবার যদি সেই নদীতে ঝাঁপিয়ে পড়তে পারি তাহলে আমরা খালাস। দানবরা সাঁতার জানে না, কিন্তু আমরা সাঁতার জানি। নদীর স্রোতে ভেসে অন্ধকূপের বাইরে গিয়ে পড়ব। বিনয়বাবু উৎসাহিত হয়ে বললেন, সাব্বাস বিমল, সাব্বাস! এত বিপদেও তুমি বুদ্ধি হারাওনি। এখন মৃণুর ওপরেই সব কিছু নির্ভর করছে। সে যদি না আসতে পারে তাহলেই আমরা গেলাম। আচম্বিতে গর্তের ভেতরে একটা বিষম শব্দ হলো। তারপরেই ভারী ভারী পায়ের ধূপ ধূপ আওয়াজ। অন্ধকারে পেছনে হটতে হটতে বিমল চুপি চুপি বলল, এই সরে এসো, দেয়ালের দিক থেকে সরে এসো, গর্তের ভেতরে শত্রু এসেছে। গর্তের অন্য দিক থেকে অনেকগুলো লোক একসঙ্গে ভয়ে চেঁচিয়ে উঠল। তার মধ্যে একজনের আর্তনাদ যেমন তীক্ষ্ণ তেমন মর্মভেদী। সে চিৎকার ক্রমে গর্তের ভেতর থেকে বেরিয়ে উপরে গিয়ে উঠল এবং তারপর ক্রমেই ক্ষীণ হয়ে দূরে মিলিয়ে গেল। বিনয়বাবু ভগ্ন স্বরে বললেন, আজ আবার নরবলি হবে। আমাদের আর একজনকে আবার ছিনিয়ে নিয়ে গেল, কিন্তু আমরা কোনো বাধাই দিতে পারলুম না। কাল সারা রাত গর্তের ওপর থেকে রাক্ষসে উৎসবের বিকট কোলাহল ভেসে এসেছে। এখনো সকাল হয়েছে কিনা বুঝবার উপায় নেই, কারণ এখানে আলোকের কোনো চিহ্ন নজরে পড়ে না। তবে দানবপুরী এখন স্তব্ধ। এতেই অনুমান করা যায় অন্ধকূপের বাইরে সূর্যদেব হয়তো এখন চোখ খুলে পৃথিবীর পানে দৃষ্টিপাত করেছেন। বিমল, কুমার, বিনয়বাবু ও রামহরির সাগ্রহ দৃষ্টির সামনে গর্তের উপরে আবার কালকের মতো সেই মশালের আলো জ্বলে উঠল। গর্তের উপরে মুখ বাড়িয়ে মৃদু স্বরে মৃণু ডাকল, কুমারবাবু। কুমার ছুটে গিয়ে সাড়া দিল, মৃণু, এই যে আমি। চুপ, চেঁচাবেন না। শত্রুরা সব ঘুমিয়েছে। এই আমি দড়ি ঝুলিয়ে দিচ্ছি, দড়ি বেয়ে তাড়াতাড়ি উপরে আসুন। বিমল বলল, কুমার, তুমি আগে যাও, তারপর যাব আমরা। গর্তের আর সব লোককেও বলে রেখেছি, তারাও পরে যাবে। কুমার দড়ি বেয়ে উপরে উঠে গেল। সেখানে এক হাতে বাঘাকে আর এক হাতে মশাল ধরে মৃণু উদ্বিগ্ন মুখে দাঁড়িয়ে আছে। কুমার উপরে উঠতেই সে অগ্রসর হতে লাগল। কুমার বলল, একটু সবুর করো মৃণু, তোমার বাবাকে উপরে উঠতে দাও। মৃণু বিস্মিত স্বরে বলল, আমার বাবা? হ্যাঁ, কেবল তিনি নন, তোমার খোঁজে এসে আমার মতন বিমল আর রামহরিও বন্দী হয়েছে। বলেন কি? ওই তোমার বাবা উপরে উঠলেন। দাও, বাঘাকে আমার হাতে দাও। মৃণু ছুটে গিয়ে বিনয়বাবুর বুকের উপর ঝাঁপিয়ে পড়ল। দেখতে দেখতে রামহরি ও বিমলও উপরে এসে হাজির হল। কিন্তু তারপরই গর্তের ভেতর থেকে মহা হইচই উঠল। গর্তের ভেতরে আর যেসব মানুষ বন্দী হয়েছিল, মুক্তিলাভের সম্ভাবনায় তারা যেন পাগল হয়ে গেল। তারা সকলেই একসঙ্গে দড়ি বেয়ে উপরে উঠে আসার জন্য চেঁচামেচি ও পরস্পরের সঙ্গে ধাক্কাধাক্কি শুরু করে দিল। পর মুহূর্তে দূর থেকে অন্ধকারের মধ্যে জেগে উঠল রেল ইঞ্জিনের বাঁশির মতো তীক্ষ্ণ একটা শব্দ। মিনু সভয়ে বলল, সর্বনাশ, ওদের প্রহরীর ঘুম ভেঙে গেছে। হ্যাঁ, এখন উপায়? আর কোনো উপায় নেই। ওই শুনুন ওদের পায়ের শব্দ। ওরা ওরা এদিকে ছুটে আসছে। আসন্ন মরণের সম্ভাবনায় যারা এতক্ষণ ছিল জড়ভরতের মতো, জীবনের নতুন আশা তাদের সমস্ত নিশ্চেষ্টাকে একেবারে দূর করে দিল। লতা দিয়ে তৈরি মাত্র এক গাছা দড়ি কোনো রকমে একজন মানুষের ভার সইতে পারে, তাই ধরে একসঙ্গে উপরে উঠতে গেল অনেকজন লোক। তাদের সকলের টানাটানিতে সেই দড়ি গাছা গেল হঠাৎ করে ছিঁড়ে। শূন্যে যারা ঝুলছিল নিচেকার লোকদের ঘাড়ের ওপর এবং গর্তের পাথুরে মেঝেতে পড়ে আতঙ্ক ও যন্ত্রণা মাখা এক বিষম আর্তনাদে চারিদিক পরিপূর্ণ করে ফেলল।
সে আর্তনাদ গর্তের ওপরে এসেও পৌঁছালো, কিন্তু সেখানে তখন তার শোনবার অবসর ছিল না কারোরই। দলে দলে দানব ছুটে আসছে, তাদের পায়ের ভারে মাটি কাঁপছে, সকলের কান ছিল কেবল সেই দিকেই। বিমল জিজ্ঞেস করল, মৃণু মৃণু, কোন দিক দিয়ে গেলে আলোক ঝর্ণা পেরিয়ে নদীর ধারে যাওয়া যায়? ওইদিকে। সবাই তবে ওই দিকেই ছোট, আর কোনো? কিন্তু বিমলের কথা শেষ হওয়ার আগেই একটা অতিকায় ছায়ামূর্তি কোথা থেকে যেন তার উপর এসে ঝাঁপিয়ে পড়ল। মৃণুর মশালের আলোতে কুমার সভয়ে দেখল সেই ছায়ামূর্তির বিরাট দেহের তলায় পড়ে বিমল যেন একেবারে বিলুপ্ত হয়ে গেল। কিন্তু পর মুহূর্তে একটা বন্দুকের শব্দ গিরি গহ্বরের সেই বদ্ধ আবহাওয়ায় বহুগুণ ভীষণ বেজে উঠল, এবং সঙ্গে সঙ্গে সেই ছায়ামূর্তিটা সশব্দে মাটির উপরে আছড়ে পড়ে গেল। তারপরেই বিমলের গলা শোনা গেল, একেবারে বুকে গিয়ে গুলি লেগেছে। এ যাত্রা আর ওকে মানুষ চুরি করতে হবে না। ছোট ছোট নদীর ধারে ধারে। সবাই তীরের মতো ছুটতে লাগলো। ওই আলো ঝর্ণা দেখা যাচ্ছে, চারিদিকে অন্ধকার পরিষ্কার হয়ে আসছে, এবং আলোকের সঙ্গে সঙ্গে আসছে মুক্তির আভাস। কিন্তু পেছন থেকে অমানসিক কণ্ঠের তীক্ষ্ণ হুঙ্কার এবং অসংখ্য পায়ের শব্দ ক্রমেই কাছে এগিয়ে আসছে। বিমল দাঁড়িয়ে পড়ে বলল, কুমার, বিনয়বাবু, ওরা একেবারে কাছে এসে পড়লে আমরা আর কিছুই করতে পারবো না। এইবারে আমাদের বন্দুক ছুটতে হবে। এখানে আলো আছে, আমরা লক্ষ্য স্থির করতে পারবো। একসঙ্গে 3টে বন্দুক গর্জন ও অগ্নি উদ্গার করতে লাগলো। বন্দুকের গুলি যখন ফুরিয়ে আসে তখন 3টে রিভলভারের ধমক শুরু হয়, এবং ইতিমধ্যে রামহরি আবার বন্দুকগুলোতে নতুন করে কার্তুজ ছুড়ে দেয়, এবং বন্দুক আবার মৃত্যু বৃষ্টি করতে থাকে। রামহরি দুহাত শূন্যে তুলে নাচতে নাচতে চেঁচিয়ে ওঠে, আর বাঘা খুশি হয়ে ল্যাজ নেড়ে তালে তালে বলে। 4টে দানবের লীলা খেলা একেবারেই সাঙ্গ হয়ে গেল। 8-10টা প্রপাত ধরণীতল হয়ে ছটফট করতে লাগলো। তাই দেখে আর বাকি সবাই ভয়ে বিস্ময়ে হতভম্ব হয়ে আবার অন্ধকারের ভেতরে পিছিয়ে অদৃশ্য হয়ে গেল। বিমল বলল, মৃণু, এইবারে ছুটে নদীর ধারে চলো, তাড়াতাড়ি। আবার সবাই ছুটতে আরম্ভ করলো। আলো ঝর্ণা পার হয়ে আরও খানিক দূর এগিয়ে শোনা গেল গম্ভীর এক জলকল্লোল। তারপর আলো ঝর্ণা ছাড়িয়ে সকলেই যত অগ্রসর হয় চারিদিকে অন্ধকার আবার ততই ঘন হয়ে উঠতে লাগলো। বিমল শুধল, মৃণু, আমরা কি আবার অন্ধকারের ভিতরে গিয়ে পড়বো নাকি? মিনু বলল, না, এই দেখুন, আমরা নদীর ধারে এসে পড়েছি। এখানে বেশি আলোও নেই আর বেশি অন্ধকারও নেই। এ যেন মায়ার রাজ্য। মায়ার রাজ্য না হোক ছায়া রাজ্য বটে। এখানে স্পষ্ট কিছুই দেখা যায় না, সবটাই যেন রহস্যময়। এই আলো আঁধারির মাঝখান দিয়ে যে বিপুল জলস্রোত আর কোলাহল করতে করতে দ্রুত ভেগে ছুটে চলেছে, তার পরপার যেন রাত্রির নিবিড় তিমিরের ভেতরে হারিয়ে গিয়েছে। এই নদীটা দেখা যায় কিন্তু স্পষ্ট দেখা যায় না। মনে হয় ওর গর্ভে লুকিয়ে আছে কত অজানা আর অচেনা বিভীষিকা। ওর জলধারা যেন নেমে যাচ্ছে পাতালের বুকের তলায়। আমি যদি কবি হতুম তাহলে এই নদীর নাম রাখতুম সন্ধ্যা নদী। কবিতার ভাষায় বলতুম, অন্ধরাত্রির পদতল ধুয়ে দিয়ে যাচ্ছে সন্ধ্যা নদীর অশ্রুধারা। রামহরি বলল, খোকাবাবু, তুমি জানো না, হচ্ছে বৈতরণী নদী। নদী গিয়ে পৌঁছেছে জমালয়ে। এর মধ্যে নামলে কেউ বাঁচে না। বিনয়বাবু বললেন, বিমল, এর ভেতরে নামা কি উচিত? পাহাড় গহ্বরে অনেক নদী আছে, পাহাড় থেকে বাইরে বেরিয়েছে যারা প্রপাত হয়ে। এ নদীও যদি সেরকম হয় তাহলে কিন্তু আমরা কেউ বাঁচতে পারবো না। বিমল জবাব দেওয়ার আগেই তাদের চারিদিক থেকে আচম্বিতে বড় বড় পাথর বৃষ্টি হতে লাগলো। বিমল তাড়াতাড়ি বলে উঠল, নাও নাও, লাফিয়ে পড়ো, জলে লাফিয়ে পড়ো। আর কিচ্ছু ভাববার সময় নেই, দানবরা আবার আক্রমণ করতে এসেছে। লাফিয়ে পড়ো তাড়াতাড়ি। সবাই একসঙ্গে নদীর ভেতরে লাফিয়ে পড়ল। তখন জলের ভেতরেই পাথর পড়তে লাগলো। সেসব পাথর এত বড় যে তার একখানা গায়ে লাগলে আর রক্ষে নেই। সকলে তাড়াতাড়ি সাঁতার কেটে ডাঙা থেকে অনেক তফাতে গিয়ে পড়ল।
শত্রুদের পাথর আর ততদূর গিয়ে পৌঁছাতে পারল না। বিমল বলল, এইবার সবাই খালি ভেসে থাকো। স্রোতের টান যেরকম বেশি দেখছি, আমাদের হাত পা ব্যথা করবার কোনো দরকার নেই। স্রোতই আমাদের এই গহ্বরের ভেতর থেকে বাইরে নিয়ে যাবে। কুমার বলল, বিমল, তীরের দিকে তাকিয়ে দেখো। দূরে নদীর তীরে এসে দাঁড়িয়েছে দলে দলে দানব মূর্তি। তাদের বিপুল দেহগুলো যেন কালি দিয়ে আঁকা। হঠাৎ দেখলে মনে হয় কে যেন কতগুলো নিস্পন্দ পাথরের মূর্তি এনে নদীর ধারে দাঁড় করিয়ে দিয়ে গেছে। নরদানবদের সঙ্গে বিমলদের সেই হলো শেষ দেখা। তারপর তারা নিরাপদে আবার সভ্যতার কোলে ফিরে এসেছিল। কিন্তু দার্জিলিংয়ে আর কখনো দানবের অত্যাচারের কাহিনী শোনা যায়নি। কেমন লাগলো আমাদের আজকের নিবেদন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করে দিন। তার পাশাপাশি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। খুব শীঘ্রই আমরা ফিরে আসব নতুন গল্প নিয়ে। সবাই সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।